এই সাইফ, কি খবর? কেমন আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো। সো উইকেন্ড কেমন গেল? আহ হ্যাঁ ভাইয়া, ভালোই গিয়েছে। স্পেশালি এটা ফার্স্ট উইন্টার আর ফার্স্ট ব্রেক বলা যায় সেমিস্টারের ইন দ্য ইউএসএ। সো সবচেয়ে ভালো লেগেছে ফার্স্ট স্নোফল যেটা হুম এবার হুম। এক্সপেরিয়েন্স করলাম। আহ, তো হ্যাঁ, খুব ভালো গিয়েছে উইকেন্ড। স্পেশালি আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটি যেটা, এটা অনেক বড়। সো তাদের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে পেরেছি। ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তুমি এই ফলে আসছো, রাইট? লাইক এই ফল অ্যাজ ইন লাইক লাস্ট অগাস্টে, তাই না? রাইট। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু আমাদের পেজের নাম আমেরিকা F1 জার্নি, সো আমার আসলে ইচ্ছা ছিল যে পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে একজনকে আনা, যে কিনা ইউএসএতে ফান্ডেড স্কলারশিপ পড়াশোনা বা F1 ভিসায় ইউএসএতে আসছে। সো যে তোমার ব্যাকগ্রাউন্ড, আই গেস, মানে আমি যতটুকু জানি, পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে। হুম হুম। তো তুমি তোমার ইউনিভার্সিটি লাইফ, মানে তোমার ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ফার্স্ট একটু বলো, বাংলাদেশ ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তারপর মানে তুমি কখন ফার্স্ট ইউএসএতে আসার চিন্তা ভাবনা করছো, তারপর তোমার এই ফান্ডেড পজিশনে অ্যাপ্লিকেশন, এবং আলটিমেটলি তুমি এখানে আসা পর্যন্ত তোমার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করো, অডিয়েন্সের সাথে। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। আহ, আসলে আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা আসলে প্রশংসার যোগ্য, কারণ আপনি আমেরিকার বিভিন্ন লাইফস্টাইল ভিউয়ারদের সাথে শেয়ার করেন। আর স্পেসিফিক্যালি আসলে যারা হচ্ছে বাইরে আসার প্রিপারেশন নিচ্ছে বা বাইরে স্কলারশিপ নিয়ে আসতে চায়, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানাটা আমি মনে করি জরুরি। কারণ আগে থেকেই যদি তারা এই বিষয়গুলো সম্পর্কে ওভারঅল জানতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। সবকিছু ঠিকভাবে গোছানো, প্রি প্ল্যানিং গুলো করা তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমি যদি আমার জার্নি বলতে যাই, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ড শেয়ার করি। আমি আহ, আমার এসএসসি হচ্ছে 2012-এ, এইচএসসি 2014। আর আমার ব্যাচেলার আমি কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টি থেকে। দ্যাট মিনস আমার ব্যাচেলার্স ডিগ্রিটা হচ্ছে ব্যাচেলার অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড সার্জারি। এটাকে ফাংশনাল মেডিসিনও বলে। তো আমাদের এই কোর্সটা ইউজুয়ালি আপনার 5 বছর হচ্ছে একাডেমিক আর 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ, সো টোটাল 6 বছর। বাট কোভিডের কারণে আমাদের টাইমটা একটু বেশি লেগেছে আর কি। টোটাল 7 বছর লেগে গিয়েছে। সো আমি 2022-তে হচ্ছে আমার ব্যাচেলার কমপ্লিট করি, 2022 এর জানুয়ারিতে, উইথ ইন্টার্নশিপ। দেন হচ্ছে আমি পাবলিক হেলথে মাস্টার্স করি হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। ইউজুয়ালি মাস্টার্সের লেংথটা থাকে 1.5 ইয়ার্স টু 2 ইয়ার্স। সো আমার এমপিএইচ এর লেংথটা ছিল হচ্ছে আপনার 1.5 ইয়ার্স। সো অ্যাকচুয়ালি আমি আহ, প্রথম আমার বাইরে আসার যদি আগ্রহের কথা বলি, এটা প্রথম জন্মিয়েছিল আপনার কোভিডের টাইমে। কারণ ওই টাইমে তো আসলে সবকিছুই রিমোট বেসিসে চলতেছিল। বিশেষ করে আপনি যদি রিসার্চের কথা বলেন অথবা যদি আপনি জবের কথা বলেন, সবকিছুই তখন ফিজিক্যালি যে সিচুয়েশনগুলো এগুলো অফ হয়ে গিয়েছিল। টোটালি জিনিসগুলো হচ্ছে ভার্চুয়াল বেসিসে অথবা রিমোট বেসিসে চলে গিয়েছে। সো ওই মোমেন্টটাতে আসলে কোভিড-19টা নিয়ে আমি আহ, মোটামুটি অনেক ইন্টারেস্ট ফিল করি। তারপর হচ্ছে আমি দেখি যে এটার সাথে কোন ফিল্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটেড। তখন আমি দেখলাম যে পাবলিক হেলথের সাথে এটা কানেক্টেড। যেহেতু আমার হচ্ছে হেলথ রিলেটেড ডিগ্রি, আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যেহেতু, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার আমার যে ফিল্ডটা, মানে আমার মেজর ছিল হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিটি মেডিসিন। তো কমিউনিটি মেডিসিনের সাথে আমি পাবলিক হেলথটাকে সরাসরি ইন্টার কানেক্টেড করতে পেরেছিলাম। এটা সো কি ওই মাস্টার, মানে মাস্টার্সের মেজরের কথা বলতেছো? না, এটা মাস্টার্সের হচ্ছে ব্যাচেলার। ব্যাচেলরে, আচ্ছা। রাইট। সো হ্যাঁ। ব্যাচেলরে তুমি যেই ইয়েটা করছো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছিল, করেক্ট? হ্যাঁ। অ্যান্ড ওইখানে তুমি ইন্টার্নশিপও তোমাদের করা লাগে, তুমি যেটা বললা। তো হ্যাঁ। এই জিনিসটা একটু আমাদের সাথে একটু ডিটেলে শেয়ার করো। আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির এই কোর্সটা সম্পর্কে অনেকে জানে না, তো তুমি যদি একটু ডিটেলে শেয়ার করো তাহলে ভালো আচ্ছা, হবে। এটা হচ্ছে মেনলি এফিলিয়েটেড একটা কোর্স। মেডিসিন মেডিসিন ফ্যাকাল্টি হচ্ছে এই কোর্সটা প্রোভাইড করে।
তো মেনলি অল্টারনেটিভ মেডিসিনের জন্য বাংলাদেশে একটা মেডিকেলই আছে, যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ইন্ডিজেনাস মেডিকেল কলেজ। আর এটা হচ্ছে বর্তমানে গভর্নমেন্ট ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নামে পরিচিত। ঠিক আছে? তো এই মেডিকেলটা সরাসরি হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি হচ্ছে এটা কন্ট্রোল করে আর কি, মানে এফিলিয়েটেড বলতে পারেন। ঠিক আছে? ওকে, ওকে, তো ওই মেডিকেলের আন্ডারে হচ্ছে আমি 5 বছর একাডেমিক আর 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করেছি আর কি। আর ওকে। ওইখানে হচ্ছে আমাদের থার্ড ইয়ারে হচ্ছে কমিউনিটি মেডিসিন একটা কোর্স আছে। সো ওই কোর্সটা হচ্ছে সরাসরি পাবলিক হেলথের সাথে একদম ইন্টারকানেক্টেড। তো নর্মালি 2020-তে আমি হচ্ছে যখন কোভিড বাংলাদেশে ফার্স্ট স্টার্ট হয়েছে তখন হচ্ছে আমি থার্ড ইয়ারেই ছিলাম মেডিকেলের। সো ওই মোমেন্টটাতে অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা সবারই নিতে হয় এবং ওই সাবজেক্টটা পড়তে হয়। তো ওই সাবজেক্টটা যখন আমি মোটামুটি 3 মাস 4 মাস পড়েছি, তারপরে তো কোভিডটা শুরু হয়ে গিয়েছে। দ্যাট মিনস মার্চ আর এপ্রিলের দিকে হচ্ছে বাংলাদেশে কোভিডটা স্টার্ট হয়। তো তখন থেকে হচ্ছে আমি কোভিড-19-এর সাথে কমিউনিটি মেডিসিনটা রিলেটেড করতে পেরেছি। আর তখন থেকে আসলে আমার পাবলিক হেলথ ফিল্ডের প্রতি ইন্টারেস্টটা গ্রো করে। এই সময়টাতে তুমি কি কোনো রিসার্চ করছো, লাইক ব্যাচেলর থাকা অবস্থায় অথবা মাস্টার্সে, লাইক কোনো রিসার্চ অপরচুনিটিস ছিল তোমার? হ্যাঁ, আমি হচ্ছে 2020-তে যখন আহ, আমার ইন্টারেস্ট এই ফিল্ডে, আমি মনে করি যে হ্যাঁ এই ফিল্ডে হচ্ছে আমার ইন্টারেস্ট আছে, তখন হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, একটা রিসার্চ ক্লাব বলতে পারেন। তো আমার কয়েকজন পরিচিত ফ্রেন্ড ছিল, তারপর জুনিয়র ছিল, তাদের সাথে আমি কানেক্টেড হয়ে দেন রিসার্চের সাথে এঙ্গেজ হই। তাদের রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে আমি প্রথমে হচ্ছে রিসার্চের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমি জানি। ঠিক আছে? তখন হচ্ছে ভার্চুয়াল বেসিসে বিভিন্ন কোর্স অফার হয়, বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান যেমন হচ্ছে আপনার উডেমি আছে, তারপর চিন্তা রিসার্চ বাংলাদেশ আছে। এইসব জায়গায় ইনভলভ হওয়ার মাধ্যমে আমি হচ্ছে রিসার্চের বেসিক খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার রিসার্চে যদি আপনি স্ট্রং ফিল্ডগুলো যে সাইটটার মাধ্যমে ডেভেলপ হয়, সেটা আমি বলবো যে ডক্টর শাওন ভাইয়ার একটা রিসার্চ কোর্স আছে, ওনার একটা একাডেমি যেটার নাম হচ্ছে রিসার্চ স্কিল একাডেমি। আই নো যে মোটামুটি সবাই ডক্টর শাওন ভাইয়াকে চিনে। উনি বর্তমানে অস্ট্রেলিয়াতে পোস্ট ডক্টরেট অবস্থায় আছেন আর কি। তো ভাইয়ার কোর্সগুলো করার পরে অ্যাকচুয়ালি আমার রিসার্চের মানে যাবতীয় যা যা দরকার, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার কিভাবে কমিউনিটি বেসড রিসার্চ করতে হয়, ঠিক আছে, তারপর কিভাবে হচ্ছে আপনার মেনুস্ক্রিপ্ট জার্নালে সাবমিট করতে হয়, কিভাবে পেপার পাবলিকেশন করতে হয়, এই জিনিসগুলো তখন হচ্ছে আমি মানে এ টু জেড একদম ক্লিয়ার একটা কনসেপ্ট আমার ক্রিয়েট হয়। সো এই ক্ষেত্রে আমি অবশ্যই ডক্টর শাওন ভাইয়াকে ক্রেডিট দিব। আসলে উনার কোর্সটা ওইভাবেই অর্গানাইজড ওয়েতে ডিজাইন করা ছিল যে একদম বিগিনার থেকে কিভাবে হচ্ছে আপনি প্রো লেভেলের রিসার্চার হতে পারবেন, সব গাইডলাইন গুলো হচ্ছে ওইখানে দেয়া ছিল। ওইটা হচ্ছে তো কি তোমার পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের উপর ফোকাস করা? হ্যাঁ, পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের উপর ফোকাস করা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তোমার যদি এই ব্যাপারে আইডিয়া থাকে তাহলে তুমি একটু শেয়ার করতে পারো, কারণ আমার আহ, ইয়েতে পেজে অনেকে মেসেজ করতেছে যে অনেকে বাংলাদেশ থেকে তোমার এমবিবিএস কমপ্লিট করছে। এমবিবিএস কমপ্লিট করে তাদের ইচ্ছা যে তারা ইউএসএতে আসে। তো ইউএসএতে আসার মানে অনেকেই হয়তোবা তুমিও জানো যে এখানে আসার পর এখানে যদি অ্যাজ এ ডক্টর হিসেবে কেউ যদি প্র্যাকটিস করতে চায় তার মানে রিগোরাস একটা টেস্টিং এর মধ্যে দিয়ে যাইতে হয়, যেটাকে ইউএসএমএলই বলে, 3টা পার্টের। সো এই জন্য অনেকে যেটা করে যে ডিরেক্টলি ওই প্রসেসটাতে না যেয়ে তারা মাস্টার্স মাস্টার্স বাই পাবলিক হেলথ বা তোমার পিএইচডি ইন পাবলিক হেলথ এইটাতে আসার আম, আমি বেশ কয়েকটা কেস এরকম দেখছি। সো এমবিবিএস করে তোমার পাবলিক হেলথে আসার মানে এটা কি পসিবল, বা এটা কি একটা নর্মাল একটা ওয়ে, বা তুমি কি সাজেস্ট করো যে এটাতে প্রসিড করা যায়? হ্যাঁ, আমি ডেফিনেটলি সাজেস্ট করি, কারণ যারা হচ্ছে নর্মালি এমবিবিএস অথবা বিডিএস অথবা আমাদের যে ডিগ্রি বিইউএমএস বিএএমএস বিএইচএমএস কমপ্লিট করে, সো একটা সাইট হচ্ছে যে আপনি এমডি যেটাকে আমরা বলি ডক্টর অফ মেডিসিন হুম, হুম, অথবা এফসিপিএস অনেকে করে। ঠিক আছে? হুম, একটা হুম। হচ্ছে আপনার সরাসরি মেডিকেলের সাথে রিলেটেড যে ফিল্ডগুলো আছে অনেকে হচ্ছে ওটা চুজ করে। সেটা আর বাংলাদেশে করা পসিবল? বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করে বাংলাদেশে যেরকম পিজি বা এরকম রাইট, ইনস্টিটিউশন করা পসিবল? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে এই ডিগ্রিগুলো প্রোভাইড করে। সো এগুলো হচ্ছে করা পসিবল।
ঠিক হুম আছে? হুম। আর যারা হচ্ছে মেইনলি রিসার্চ বেসড কোনো কিছু করতে চায়, তাদের জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই পাবলিক হেলথ ফিল্ডটা চুজ করার জন্য, এবং এমবিবিএস থেকে সরাসরি হচ্ছে আপনি পাবলিক হেলথে মাস্টার্স করতে পারবেন। ইভেন বাংলাদেশে নিপসম, যেটা হচ্ছে গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন, এটার পাশাপাশি পাবলিক এবং প্রাইভেট অনেক ভার্সিটিতে হচ্ছে আপনার এমপিএইচ করার অপরচুনিটি আছে। সো মানে সো হেলথ এটা রিলেটেড। এমবিবিএস করার পরে, সো তুমি কি সাজেস্ট করো যে এমবিবিএস করার পরে তাদের আসলে পাবলিক হেলথে মাস্টার্স করা উচিত, নাকি তারা মানে মাস্টার্সে ইউএসএ তে ফান্ড পাওয়ার পসিবিলিটি আছে ডিরেক্টলি, যদি ধরো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে বা হালকা পাতলা রিসার্চ থাকে? আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে একটু ডিটেলসে বলতে হয়। সেটা হচ্ছে যে ইউজুয়ালি পাবলিক হেলথে যারা বাইরের দেশে মাস্টার্স করতে আসে, বিশেষ করে ইউএসএ তে, সেই ক্ষেত্রে ফান্ডিং পাওয়াটা সো ডিফিকাল্ট। ইউএসএ তে আপনার পাবলিক হেলথে মাস্টার্সে ফান্ডিং পাওয়াটা আসলে ডিফিকাল্ট, কারণ ইন জেনারেল সব মাস্টার্সে, সব মানে মাস্টার্সে ফান্ডিং পাওয়া সবকিছুতেই ডিফিকাল্ট। ইভেন তোমার ইঞ্জিনিয়ারিং এও একটু এত বেশি কমন না। তারপর তোমার আরো অনেক যেসব তোমার ইয়ে থাকে, ডিপার্টমেন্ট থাকে, সেখানেও এই জিনিসটা এত বেশি কমন না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মাস্টার্সে ফান্ড ডিরেক্টলি পেয়ে যত মানুষ আসে তার থেকে অনেক বেশি মাস্টার্স গ্র্যাজুয়েট বেশি থাকে, কারণ অনেকে পিএইচডিতে এসে অনেক সময় যেটা হয় যে ল্যাবে ঝামেলা হয় প্রফেসরের সাথে, বা আরো অনেক ধরনের প্রবলেম থাকে, সেটার কারণে হচ্ছে তারা মাস্টার্স নিয়ে বের হয়ে যায়। বাট তার মানে রাইট। তারা কিন্তু মাস্টার্সে ফান্ড নিয়ে আসছে। মাস্টার্সে ফান্ড নিয়ে আসার পার্সেন্টেজ খুবই কম। এটা মানে সব ফিল্ডেই, সব মানে নট জাস্ট ইন পাবলিক হেলথ, বাট ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এনি ইঞ্জিনিয়ারিং বা আদার সাবজেক্টস গুলোতে এত বেশি কমন না আর কি। বাট ফান্ডিং পাওয়া যায়। বাট হ্যাঁ, রাইট, ফান্ডিং পাওয়া যায়। সেই ক্ষেত্রে আহ, অবশ্যই রিসার্চ বেস যদি তার এক্সপেরিয়েন্স থাকে, কিছু এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল পাবলিকেশন যদি থাকে, সেটা হচ্ছে তাকে ফান্ড হেল্প। পেতে অনেকটাই হেল্প করবে। ঠিক আছে? হুম আর হুম আরেকটা জিনিস বলে রাখতে চাই, এমবিবিএস থেকে যখন হচ্ছে আপনি পাবলিক হেলথে মাস্টার্স করবেন, আপনার ক্ষেত্রে ফান্ড ম্যানেজ করাটা যতটা ডিফিকাল্ট হবে, কিন্তু একটা স্টুডেন্ট যে কিনা পাবলিক হেলথে অলরেডি ব্যাচেলর করছে, হুম হুম তারপর যদি সে পাবলিক হেলথে মাস্টার্স করতে বাইরের দেশে আসতে চায়, হুম তার হুম। ক্ষেত্রে আসলে কম্পারেটিভলি অনেক ইজি হবে। আচ্ছা, কারণ সে যেহেতু তার অলরেডি ব্যাকগ্রাউন্ড পাবলিক ডিরেক্টলি হেলথে, পাবলিক হেলথ। রাইট, ওকে। তার ফিল্ডটা হচ্ছে ডিরেক্টলি পাবলিক হেলথের জন্য। তো তুমি সাজেস্ট করো এমবিবিএস করার পরে কেউ যদি মানে ইউএসএ তে আসতে চায় মানে ইজিয়ার রাউটে, তো তার হচ্ছে মাস্টার্স করাটাই উচিত বাংলাদেশে, রাইট? রাইট, ওকে। কারণ পাবলিক হেলথে আপনি যখন মাস্টার্স করবেন, তো মাস্টার্সের ক্ষেত্রে তো একটা থিসিস আপনার থাকে, হুম হুম। লাস্টের দিকে আপনার ডিজার্টেশন অথবা থিসিস করতে হয়। সো হ্যাঁ হ্যাঁ। ওই থিসিসটা হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি ওইটা স্যাম্পল রাইটিং অথবা রাইটিং স্যাম্পল হিসেবে আপনি শো করতে পারবেন। হুম হুম ইভেন ওইটা হচ্ছে আপনি ওইভাবে একটা প্রজেক্ট বেজেও শো করতে পারবেন, যে আমি হচ্ছে আমার ডিজার্টেশনে 6 মাসের একটা প্রজেক্ট বেসড কাজ করছি, এখানে হচ্ছে আমি এই ফাইন্ডিংস গুলো পেয়েছি। সো এটা আলটিমেটলি আপনার রিসার্চ ওয়ার্ক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? ওকে। ইভেন আপনার যদি কোনো পাবলিকেশন নাও থাকে ইনিশিয়ালি, আপনি হচ্ছে আপনার এই থিসিস ওয়ার্কটা দিয়েও হচ্ছে ফান্ডিং ম্যানেজ করতে পারবেন, যদি আপনার একাডেমিক রেজাল্ট, আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে, হুম হুম। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর, তারপর আদার্স এক্সপেরিয়েন্স যেমন ভলেন্টারি এক্সপেরিয়েন্স, লিডারশিপ এক্সপেরিয়েন্স, এগুলো যদি প্রপার থাকে, তাহলে আপনার ক্ষেত্রে ফান্ড ম্যানেজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, ওকে। তাহলে তোমার জার্নিটা দিয়ে আসলে তুমি প্রসিড করো। তুমি আসলে তোমার রিসার্চ নিয়ে কথা বলতেছিলে, আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, তার কারণ হচ্ছে আসলে এরকম অনেক কোশ্চেন ছিল, তো আমি ভাবলাম যে যেহেতু তুমি এই ফিল্ডে আসো, সো তোমার কাছ থেকে একটু আনসারটা নিয়ে রাখি। আচ্ছা, তুমি আচ্ছা, তোমার জার্নিটা শেয়ার আমার করো। আমার ভিডিও কি ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, আপনার সাইড থেকে আমি একটু ব্লার দেখতে পাচ্ছি আর কি, আপনার ভিডিও ফাইন, রেজলিউশন। এটা তোমার হচ্ছে পোস্ট প্রসেসিং এ ঠিক হয়ে যাবে আর কি, কারণ আমরা তো এখন লাইভ কনভারসেশন করতেছি, তো লাইভ কনভারসেশনে মানে এটা রেকর্ডিংটা ঠিকই থাকবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, ঠিক আছে। তো আমি যদি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে কিভাবে হচ্ছে আমার পাবলিক হেলথ ফিল্ডের প্রতি ইন্টারেস্ট গ্রো আপ হয়েছে, এটা আমি অলরেডি শেয়ার করেছি। তো 2020 থেকে অ্যাকচুয়ালি আমি পাবলিক হেলথ ফিল্ডের প্রতি ইন্টারেস্টেড হই। সেই ক্ষেত্রে কমিউনিটি মেডিসিনের আমার একজন টিচার ছিলেন, যিনি কিনা ওই সময় হচ্ছে আপনার আইডিসিআর এ পার্ট টাইম জব করতেন। আইডিসিআর হচ্ছে এপিডেমিওলজিক্যাল বেসড একটা রিসার্চ এটা কি অর্গানাইজেশন, হচ্ছে যেটা মনে হয়। আইইডিসিআর? আইইডিসিআর। রাইট। আচ্ছা, ইয়েস। ওদের লোগোটা তো কিন্তু খুবই কমন, মানে ওদের একটা হ্যাঁ, লোগো আছে আইইডিসিআর। হ্যাঁ।
রাইট, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজিক্যাল ডিজিজ রিসার্চ অ্যান্ড কন্ট্রোল, এটা হচ্ছে ফুল ফর্ম আইডিসিআর এর। ওকে। সো স্যার হচ্ছে যেহেতু অলরেডি পাবলিক হেলথ ফিল্ডে ছিলেন, উনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং দীর্ঘদিন আইডিসিআর এ ফুল টাইম জব করেছেন। তারপর হচ্ছে আমাদের মেডিকেলে উনি হচ্ছে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেন। পাশাপাশি উনি তখন আইডিসিআর এ পার্ট টাইম সময় দিতেন আর কি। তো যখন হচ্ছে আহ, আমার পাবলিক হেলথ ফিল্ডের প্রতি ইন্টারেস্ট গ্রো আপ করে, আমি তখন স্যারের সাথে জিনিসটা শেয়ার করি যে স্যার এরকম এরকম যে কোভিড-19 যে ব্যাপারটা, এটা তো আমি ইন ডিটেলসে যতটা সম্ভব লিটারেচার রিভিউ করেছি। করার পরে আমি অ্যাকচুয়ালি আমার ব্যাচেলার কমপ্লিট করার পরে আমি পাবলিক হেলথ ফিল্ডে একটা মাস্টার্স করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে স্যার কিভাবে আগালে আমার জন্য বেস্ট হবে? তো স্যার তখন আমাকে, আমি তখন থার্ড ইয়ার স্টুডেন্ট বাই দ্য ওয়ে, তো স্যারই হচ্ছে আমাকে প্রথম, উনার সাথে হচ্ছে আমি প্রথম রিসার্চ প্রজেক্টে এঙ্গেজ হই। তো ওই সময় হচ্ছে উনি একটা আহ, রিক্সা পুলারদের, ঢাকা সিটিতে রিক্সা চালক যারা আছেন তাদের লোয়ার ব্যাক পেন নিয়ে হচ্ছে উনি একটা রিসার্চ অলরেডি তখন করতেছিলেন আর কি। তো স্যার তখন আমার সাথে শেয়ার করেন যে তুমি যেহেতু একদম নিউবি, সো তুমি যেটা করতে পারো যে ডেটা কালেকশনে আমাকে হেল্প করতে পারো। ইভেন আমি তোমাকে সাজেস্ট করব কিভাবে একটা কোশ্চেনিয়ার রেডি করতে হয়, কিভাবে হচ্ছে সার্ভে ডিজাইন করতে হয়, কোন কোন মেথডে ডেটা কালেক্ট করতে হয়। তুমি যখন রিসার্চ করবা তখন কিভাবে তুমি বুঝবা যে কোন ওয়েতে ডেটা কালেকশনটা তোমার জন্য ইজিয়ার হবে এবং যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পাবে। সো এই জিনিসগুলো হচ্ছে উনি আমাকে, আমার সাথে শেয়ার করেন। তো আস্তে আস্তে আমি যেটা করি, আমি স্যারের সাথে হচ্ছে ওই রিসার্চ প্রজেক্টে সময় দেওয়া শুরু করি। পাশাপাশি জাহাঙ্গীরনগরে আমি যে রিসার্চ ক্লাবের কথা বললাম, ওইখানে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, তাদের সাথেও আমি রিসার্চের বেসিক ডেভেলপের জন্য কাজ করা শুরু করি। আর সেটা পাশাপাশি রাতে, থার্ড ইয়ারে, তাই না? হ্যাঁ, এট দ্য সেম টাইম ওকে। এগুলো আমি করতে থাকি। পাশাপাশি আমি হচ্ছে ভার্চুয়াল যে রিসার্চ কোর্সগুলো আছে, যেমন চিন্তা রিসার্চ বাংলাদেশ দিয়ে আমি হচ্ছে স্টার্ট করেছি। তো কোর্সে হচ্ছে আমি টাইম দিতে থাকি। সো একসাথে এটা 3 টাকা এটা যেহেতু আমার। এইটা সম্পর্কে বলো তো, মানে ভার্চুয়াল কোর্স হচ্ছে তোমার, এটা এটা সম্পর্কে বলো একটু। আচ্ছা, ভার্চুয়াল কোর্স এটা হচ্ছে যারা পাবলিক হেলথ ফিল্ডে আছেন অথবা পাবলিক হেলথ ফিল্ডে কেরিয়ার বিল্ড আপ করতে ইন্টারেস্টেড হুম বা হুম। রিসার্চ শিখতে ইন্টারেস্টেড, ওদের জন্য বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন আছে আচ্ছা। যারা হচ্ছে আপনার পেইড কোর্স প্রোভাইড করে। ঠিক ওকে। আছে? ওকে। সো চিন্তা রিসার্চ বাংলাদেশ হচ্ছে ওই রকমই একটা রিসার্চ অর্গানাইজেশন। ওরা হচ্ছে পাবলিক হেলথে হচ্ছে একদম যারা বিগিনার লেভেলে আছেন হুম তাদেরকে হুম। হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রিসার্চটা শিখতে হেল্প করে। সো এইরকম আরো অনেক আমি, কোর্স আছে, বাট হ্যাঁ, ওই, আমি জাস্ট এটার ওদের সাইটটা দেখলাম আর কি। এখানে আচ্ছা, ওদের যে রিসার্চ সায়েন্টিস্ট এবং মানে ওদের ওয়েবসাইটে গেলাম, দ্য চিন্তা ডট ORG। রাইট। তো সেখানে ওদের সম্পর্কে আর কি দেখতেছি। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ যারা পাবলিক হেলথ বা এই সাবজেক্টে আসতে চায় আম, তাদের আসলে জানা উচিত। কারণ বাংলাদেশে যেটা হয় যে মানুষজন আসলে রিসার্চ করতে ইন্টারেস্টেড, বাট তাদের প্রপার কোনো স্কোপ নাই। তো এইসব জায়গায় গেলে তারা ফার্স্ট অফ অল মানে ইজিলি জানতে পারবে যে কিভাবে স্টার্ট করতে হয়, অ্যাট দ্য সেম টাইম একটা নেটওয়ার্কিংও হয়, তাই না? হয়, রাইট, এক্স্যাক্টলি। সো এভাবে হচ্ছে আমার রিসার্চ জার্নিটা স্টার্ট হয়। তো আমি বলবো যে আপনি অ্যাজ এ বিগিনার, আপনি যদি পাবলিক হেলথ রিসার্চ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেতে চান, সেই ক্ষেত্রে আপনি চিন্তা রিসার্চ বাংলাদেশের যে পেইড কোর্সটা আছে এটা করতে পারেন। তাহলে আপনার হচ্ছে একটা বেসিক আইডিয়া ডেভেলপ এবং করবে। এরকম আরো অনেক রিসার্চ অর্গানাইজেশনও আছে রাইট, অ্যাকর্ডিং টু। এরকম আরো অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে। ঠিক আছে, এবং যেমন এগুলা তুমি উডেমি হচ্ছে। করছো সব ইউনিভার্সিটি থার্ড ইয়ারে, সো এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেটা হচ্ছে যে রাইট। আম, অনেক আগে থেকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়। আম, কারণ অনেকে চিন্তা করে যে রিসার্চ করে কি করব, আমি চাকরি হুম, করব, মানে গ্রাজুয়েশন করে জব করব, তো আমার তো রিসার্চের দরকার নাই। বাট দিস হুম, থিংস ম্যাটার্স, রাইট? রাইট। সো আমি এভাবে হচ্ছে আমার রিসার্চ জার্নি স্টার্ট করি। তারপর হচ্ছে, কারণ ওই টাইমটা তো আসলে মানে মেডিকেল অফ ছিল। ঠিক আছে, সবাই হচ্ছে লকডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। এক্স্যাক্টলি। তো আমার হাতে যথেষ্ট টাইম ছিল যে এইসব কাজে হচ্ছে মানে নিজের নলেজটাকে আরো এনরিচ করার, বিশেষ করে পাবলিক হেলথ আমার ফিল্ড। শুনে ভালো লাগতেছে যে তুমি থার্ড ইয়ার থেকেই হচ্ছে প্রিপেয়ার ছিলা। সো এবং তুমি বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করছো নিজে প্রোয়েক্টিভ থেকে। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যেটা বললা যে তুমি যে রিক্সা পুলারদের ব্যাক পেইন নিয়ে তুমি একজনকে অ্যাপ্রোচ করছো,
একজন রিসার্চারের সাথে অ্যাপ্রোচ করছো, তারপর তোমার যেহেতু এটা পেইড কোর্স, তার মানে ওরা তোমাকে অলরেডি শিখাবে অনেক কিছু, সো দ্যাট তুমি যখন একটা ভালো একটা রিসার্চারের কাছে যাবা, সে অলরেডি জানে যে ওকে হচ্ছে একদম জিরো থেকে শিখাইতে হবে না, হি হ্যাজ আ বেস, রাইট? রাইট, এক্স্যাক্টলি। এবং এই এক্সপিরিয়েন্সটাই আমার পরবর্তীতে কাজে দিয়েছে। সো 2021-এর শেষের দিকে, আই গেস অক্টোবর ও নভেম্বরের দিকে, সো তখন তো হচ্ছে আসলে পুরো ওয়ার্ল্ডই হচ্ছে রিমোট বেসিসে চলে গিয়েছিল। রিমোট জবগুলো তখন মোটামুটি আপনি যদি কোয়ালিফাইড অবস্থায় থাকতেন তাহলে হচ্ছে মানে পাওয়া যেত আর কি। তো আমি কিউরিয়াস হয়ে একজন প্রফেসরকে নক দিয়েছিলাম। উনি হচ্ছেন আপনার ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ছিলেন আর কি। তো আচ্ছা। আমি হচ্ছে জাস্ট লিঙ্কডইনে এমনিতে র্যান্ডমলি ব্রাউজ করতেছিলাম, তো হঠাৎ আমি হচ্ছে একটা মানে জব অপরচুনিটি এরকম একটা টাইটেল দেখতে পারি আর কি আমি লিঙ্কডইনে। হুম হুম তো দেখলাম যে ওরা হচ্ছে আপনার ভলেন্টারি বেসিসে কিছু আহ, কি বলে এটাকে, তারা হচ্ছে আপনার কিছু একটা প্রজেক্টের জন্য কিছু হচ্ছে আপনার রিসার্চারদেরকে নিবেন আর কি। আচ্ছা। রিসার্চার অ্যাকচুয়ালি ছিল না, রিসার্চ এনথুসিয়াস্ট যারা, হুম মানে হুম যারা হচ্ছে রিসার্চ শিখতে চায়, হুম হুম অথবা হচ্ছে যাদের মোটামুটি একটা বেসিক নলেজ আছে, কিছুটা ইনস্ট্রাকশন দিলে হচ্ছে তারা জিনিসগুলো পিক করতে পারবে, হুম হুম এইরকম তারা হচ্ছে কোয়ালিফাইড কয়েকজন রিসার্চারকে চাচ্ছিল আর কি। সো আমি হচ্ছে তখন হচ্ছে আমার সিভি ওইভাবে প্রিপেয়ার করে হচ্ছে আমি সাবমিট করি। আলহামদুলিল্লাহ তখন হচ্ছে আমি সামহাউ ভলেন্টারিলি ওই প্রজেক্টে কাজ করার জন্য ইলিজিবল হই আর কি। ঠিক আচ্ছা। আছে। তো ওইখানে আমার মেইন কাজ ছিল হচ্ছে আপনার, ধরেন ওইটা ছিল হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল সেক্স সার্ভে, আইএসএস। ঠিক হুম আছে। হুম তো অলরেডি প্রায় 65টা দেশ থেকে ডেটা কালেক্ট করা হয়েছিল। আমার কাজ ছিল হচ্ছে ওই ডেটাগুলো হচ্ছে জাস্ট আপনার ডেটা শিটের মধ্যে, স্প্রেডশিট যেটা, ওইখানে হচ্ছে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে দেন হচ্ছে এসপিএসএস এর মাধ্যমে জিনিসগুলো হচ্ছে অর্গানাইজড ওয়েতে অ্যানালাইসিস করা। আমার হুম কাজ হুম ছিল এটা, মানে ডেটা অ্যানালিস্ট বলতে পারেন আর কি। আচ্ছা। মানে একদম বিগিনার লেভেলের ডেটা অ্যানালিস্টের যে কাজগুলো থাকে, এই জিনিসটা হচ্ছে আমার কাজ ছিল আর কি। সো আমি হচ্ছে ওইটাও আলহামদুলিল্লাহ করি, এবং ওইটার মাধ্যমে হচ্ছে আমার কয়েকজন প্রফেসরের সাথে নেটওয়ার্কিং হয়। সো যেটা পরবর্তীতে হচ্ছে আমার পিএইচডি তে আসার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করছিল। সো এটা হচ্ছে আমি আরো পরে শেয়ার করব। সো জাস্ট আমি এখন জাস্ট কিভাবে হচ্ছে আমি মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে গিয়েছিলাম এটা শেয়ার করছি আর কি। ওকে। তো 2021-এ হচ্ছে আমি মোটামুটি আমার ব্যাচেলার, যেটা বলেছিলাম 5 বছর আমাদের একাডেমিক, কোভিডের কারণে 1 বছর বেশি লেগেছে, হুম হুম টোটাল 6 বছর হচ্ছে আমার একাডেমিক লেগেছে। 2021-এর জানুয়ারিতে হচ্ছে আমি আমার ব্যাচেলার কমপ্লিট করি। কিন্তু আমাদের 1 বছর ইন্টার্নশিপ ম্যান্ডেটরি ছিল যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডেড আমরা। সো ওই 1 বছর ইন্টার্নশিপে যখন আমি আহ, শুরু করি, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার তো এদিকে রিসার্চ বেসড নলেজ অনেক এনরিচ হচ্ছে, পাশাপাশি এক্সপিরিয়েন্সও হচ্ছে। সো আমার আরেকটা কাজ আমি করতে পারি, আমি আমার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো যদি আমি সামহাও ডেভেলপ করার কোনো সুযোগ পাই। ঠিক আছে। তো ওই মোমেন্টে হচ্ছে আমার মাথায় এই জিনিসটা আসছিল যে ঠিক আছে এই দিকটা ডেভেলপ হোক। আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো ছিল, এসএসসি এইচএসসি তে আমার A+ ছিল, ব্যাচেলারও আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন ছিল। আমাদের অ্যাকচুয়ালি প্রফেশনাল সিস্টেম ছিল, তো মানে 5 বছরে আপনার 3টা প্রফেশনাল এক্সাম হতো। ইভেন এমবিবিএস বলেন বিডিএস বলেন সবার একই সিস্টেমই। আচ্ছা। 3টা প্রফেশনাল এক্সামে হচ্ছে আমি ফার্স্ট হয়েছিলাম আর কি। তো যার কারণে হচ্ছে কংগ্রাচুলেশন, আমি লেট কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। তো সেই কারণে আমি হচ্ছে গোল্ড মেডেলও পেয়েছিলাম আর কি। আমাদের হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন ছিল ওইখান থেকে। তো তখন আমি যেটা করি, আমি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC, ঠিক আছে, তারা হচ্ছে বিভিন্ন পেইড লিডারশিপ কোর্স অফার করে। তো তার মধ্যে একটা কোর্স ছিল হচ্ছে BBLT, বিল্ডিং ব্রিজেস থ্রো লিডারশিপ ট্রেনিং, BBLT। সো আচ্ছা। এই কোর্সটাতে হচ্ছে আমি এনরোল করি। এবং এখানে যে আপনি চাইলে এনরোল হতে পারবেন এমন, এটা হচ্ছে একটা এক্সামের মাধ্যমে যেতে হয় আর কি, হুম হুম একটা ভাইবা মানে টাইপের ওদের হচ্ছে সামথিং। একটা সিলেকশন ক্রাইটেরিয়া আছে, রাইট? রাইট, সিলেকশন স্টেপ সিলেকশন আছে। ক্রাইটেরিয়া আছে। সো তখন হচ্ছে আমি সিলেক্টেড হই, এবং হচ্ছে ওইখানে হচ্ছে আমি আহ, ওই কোর্সের সাথে আমি হচ্ছে যুক্ত হই, এবং ওইখানে হচ্ছে আমি লিডারশিপ কিছু ক্যাপাবিলিটিস
কিভাবে হচ্ছে পাবলিক স্পিকিং স্কিলস বাড়ানো যায়। সো এ টু জেড এটা ইউজুয়ালি 3 মাসের একটা কোর্স আর কি। তো ওরা হচ্ছে একদম হাতে কলমে সবকিছু শিখায় আর কি ওই কোর্সটাতে। সো আচ্ছা। এটার মাধ্যমে হচ্ছে আমি মোটামুটি আমার একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স গেদার হয়। তারপরে এটার থ্রুতে হচ্ছে আমি ভিভিডি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, ওইখানে হচ্ছে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে এঙ্গেজ হই। পাশাপাশি আমি বিওএলসির আপনার ভলেন্টারি কিছু প্রোগ্রাম থাকে, যেমন হচ্ছে ধরেন ওদের হচ্ছে বিভিন্ন কেরিয়ার এক্সপো হয়। তো কেরিয়ার এক্সপো গুলোতে আপনার ভলেন্টিয়ার প্রয়োজন হয়। ওকে। তো আমি হচ্ছে তখন ওই তাদের যখন এরকম বিভিন্ন কেরিয়ার এক্সপো হতো ওইখানে হচ্ছে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে জয়েন করতাম। এবং ওইখানেও আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ফিল্ডের লোকজনদের সাথে আমার মানে পরিচিতি হয়। এবং ওই থ্রোতে হচ্ছে আমার এক ভাইয়ের সাথে পরিচিতি হয়, উনি হচ্ছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের ঢাকা ডিভিশনের হেড ছিলেন আর কি। তো উনার থ্রোতে হচ্ছে আমি ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সাথে কানেক্টেড হই, ওইখানে হচ্ছে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। ঠিক আছে। তো আমার মোটামুটি লিডারশিপ এক্সপিরিয়েন্সটা এভাবে হচ্ছে আস্তে আস্তে হতে থাকে আর কি, বিওএলসি এবং হচ্ছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এই দুইটার সাথে কানেকশনের মাধ্যমে। তো যাক, এর মধ্যে 1 বছর হয়ে যায়, আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যায়, পাশাপাশি এদিকে হচ্ছে আমি টাইম দিতে থাকি। তো আমি অ্যাকচুয়ালি যেটা করি, আমি হচ্ছে ইন্টার্নশিপে ঢুকার 3 মাসের মাথায় হচ্ছে আমি মাস্টার্স করার জন্য পাবলিক হেলথে আমি হচ্ছে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশে ভর্তি হয়ে যাই। তো আচ্ছা। অ্যাকচুয়ালি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার একাডেমিক কোর্সটা কমপ্লিট করার পরে চাইলে হচ্ছে আপনি মাস্টার্স করতে পারবেন। ওকে। এটা ম্যান্ডেটরি না যে আপনার 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করে দেন হচ্ছে মাস্টার্সে মানে এনরোল হতে হবে, এরকম ক্রাইটেরিয়া নাই। আচ্ছা। আপনার একাডেমিক কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি ইন্টার্নশিপ চলাকালীন অবস্থাতে মাস্টার্স করতে পারবেন। সো আমি এটাই করি আর কি। আমি যখন হচ্ছে আমার আহ, 3 মাস শেষ হয় ইন্টার্নশিপে, তখনই হচ্ছে আমি এমপিএইচ এর জন্য অ্যাডমিশন নিয়ে নেই। ঠিক আছে, এইচইউবিতে। তো ওইখানে হচ্ছে এটা ছিল হচ্ছে আপনার এক্সিকিউটিভ এমপিএইচ। দ্যাট মিনস আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হতো না। এক্সিকিউটিভ এমপিএইচ গুলোতে আপনার নর্মালি 2 দিন ক্লাস হয়, শুক্রবার এবং শনিবার। হুম হুম। সো শুক্রবার তো হচ্ছে সরকারি ছুটির দিন, ওই টাইমে আমার ইন্টার্নশিপও ছিল না, আমি ইজিলি হচ্ছে ওই দিন ফিজিক্যালি ক্লাস করতে পারতাম। আর শনিবারটা আমাদের ক্লাস হতো হচ্ছে ভার্চুয়ালি। সো এদিক থেকে মানে আমার এক্সট্রা কোনো প্রেশার নিতে হতো না, সবকিছুই আমি স্মুথলি ম্যানেজ করতে পারতাম। এদিকে ইন্টার্নশিপও করতাম, শুক্রবারে হচ্ছে আমি ফিজিক্যালি ক্লাস করতাম, আর শনিবার হচ্ছে ক্লাসগুলো হতো রাতে। সো আমার ইন্টার্নশিপ ডিউটি ইউজুয়ালি রাতে থাকতো না। তো আমি হচ্ছে মানে ইন্টার্নশিপ ডিউটি বিকালের মধ্যে কমপ্লিট করে সন্ধ্যার পরে বাসায় এসে আমি ইজিলি ক্লাসও করতে পারতাম ভার্চুয়ালি। ঠিক আছে। আর যখন হচ্ছে আমি বিওএলসি কেরিয়ার এক্সপোতে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে কাজ করি, ওদের প্রোগ্রামগুলো তো আর আপনার সব সময় থাকতো না। হুম হুম। দেখা যেত যে 3 মাস পর পর একটা প্রোগ্রাম হতো, অথবা আপনার 6 মাস পর পর এক একটা প্রোগ্রাম হতো। অ্যাট দ্য সেম টাইম ভলেন্টিয়ার ফর বাংলাদেশেও সেম, ওদের যে আপনার ভলেন্টিয়ারদের যে মিটিং গুলো হতো এগুলো ম্যাক্সিমামই ভার্চুয়ালি হতো। আর মাঝে মধ্যে ওদের যখন হচ্ছে আহ, মানে বাইরের দেশ থেকে ওদের কোনো অর্গানাইজাররা আসতো, তখন হচ্ছে আমাদের ফিজিক্যালি মিটিং হতো। সো ওই ওকে। জিনিসগুলো আমি ইজিলি ম্যানেজ করতে পারতাম। সো এদিক দিয়ে আমার হচ্ছে দেখা যাচ্ছে যে রিসার্চ একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার ভলেন্টারি এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে, আর আমার এমপিএইচ এর জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিতে শুরু করলাম, মানে অ্যাডমিশন নিয়ে আমি দেন এদিকে হচ্ছে আমার যে কোর্সগুলো আছে এগুলো হচ্ছে আমি স্মুথলি কন্টিনিউ করতে পারলাম। ঠিক আছে। সো এটা বলবো আর কি। তো আলহামদুলিল্লাহ এভাবেই চলতে থাকলো। তো যখন হচ্ছে আমি, আমাদের এমপিএইচটা 1.5 বছরের ছিল। 1.5 বছর হচ্ছে আপনার 3টা সেমিস্টার। হুম ঠিক হুম। আছে, প্রত্যেকটা সেমিস্টার মানে এক একটা সেমিস্টার হচ্ছে আপনার আহ 4 মাস পর পর, আচ্ছা। 4 আর 12 মাস, আর 6 মাস হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে থিসিসের উপরে টাইম দিতে হবে আর কি। ওকে। আপনি কমিউনিটি বেসড রিসার্চ যেটা সেটা করতে হবে। তো এই সময়টাতে যেটা হলো, আমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পরেই আমার ফ্রেন্ড যে শরীফ, আপনি ভাইয়া চিনেন ওকে। ঠিক আছে, আপনি উইসকনসিনে যেহেতু আছেন, ও মেডিকেল কলেজ অফ উইসকনসিনে আছে। তো শরীফ সামহাও আমাকে বলল যে তুই তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারিস। তা আমি তখন ওকে বললাম যে দেখ, আমার তো এখনো মানে মাস্টার্সই কমপ্লিট হয় নাই, আমার মাত্র সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে। তো আমি তো আহ, মানে মাস্টার্স কমপ্লিট করার আগে আমি কিভাবে অ্যাপ্লাই করব। সো পরে ওর কাছ থেকে আমি ফার্স্ট জানতে পারি যে আপনার নর্মালি ইউএসএ তে, আপনিও ভাইয়া জানেন যে
আপনি যদি এই বছরে অ্যাপ্লাই করবেন, দ্যাট মিনস আপনি নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতেছেন। ঠিক আছে? মানে মানে আমি যদি বেসিক্যালি তোমার আমরা যারা ফান্ডেড পজিশন অ্যাপ্লাই করি তারা হচ্ছে ফল ইনটেকের জন্য অ্যাপ্লাই করি, এবং ফল ইনটেকের রাইট অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিসেম্বরের দিকে কাইন্ড অফ শেষ হয়ে যায়, বাট সেটার প্রসিডিওর স্টার্ট করা উচিত হচ্ছে ঠিক 1 বছর আগে। মানে এই 1 বছর আগে। নেক্সট অগাস্টের জন্য যদি টার্গেট থাকে তাহলে আগের অগাস্ট থেকে স্টার্ট করা উচিত, কারণ রাইট তখন হচ্ছে অফার লেটার পাইতে হয়, তারপরে I-20 পাইতে হয়, I-20 পাওয়ার জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ইউএসএ তে আসা, এবং এগুলা করতে করতে জুলাই আগস্ট চলে আসে রাইট। ফল ইনটেক মানে চলে। মোটামুটি 1 বছর আগে হচ্ছে আপনাকে প্ল্যানিং করে আগাতে হবে। এক্স্যাক্টলি। ইভেন আপনার ভার্সিটি গুলো যে আপনাকে অফার করে, বিভিন্ন ভার্সিটি যেমন আপনাকে যদি ফল 2025-এর জন্য অফার করে, দ্যাট হুম মিনস হুম। তারা এই অফারটা করবে হচ্ছে ডিসেম্বর 2024-এ। মানে ডেডলাইনটা থাকবে এরকম। মানে 1 বছর আগে থেকে হচ্ছে আপনাকে ওইভাবে প্ল্যানিং করে দেন হচ্ছে আগাতে হবে আর কি। তো তখন শরীফ আমাকে এই জিনিসটা বলল যে তুই যদি সেকেন্ড সেমিস্টার তো যেহেতু কমপ্লিট, তুই ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়ে হচ্ছে তুই অ্যাপ্লাই কর। তো তোর হচ্ছে যখন হচ্ছে ওই ডিসিশন আসবে, ডিসিশন হুম। আসতে আসতে তো দেখা যাবে যে 6 মাস 7 মাস অলরেডি লেগে যাবে। এর মধ্যে হচ্ছে তোর এমপিএইচ কমপ্লিট হয়ে যাবে। সো ও ও আমাকে এটা সাজেস্ট করছিল। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে বিষয়টা এমন। তো আমাদের মধ্যে অনেকে জানে না, সবাই ভাবে যে এমপিএইচ কমপ্লিট করব, করে দেন হচ্ছে অ্যাপ্লাই করব। তো দ্যাট মিন্স দেখা যায় যে আপনার 1টা বছর এমনিতে নষ্ট হয়ে যায়। এমনিতেও নষ্ট হয়। অনেকে ঠিক এক আছে? বছর ধরে আইএলটিএস পড়ে। আইএলস পড়ে। রাইট। মানে তো এটা এই আসলে করা উচিত না। আইএলটিএস এমন কোনো এক্সাম না যেটার জন্য 1 বছর ধরে পড়া উচিত। আর করা যাদের উচিত। 1 বছর ধরে আইএলটিএস পড়া লাগে তাদের দেশের বাইরে আসাই উচিত না, কারণ আইএলটিএস হচ্ছে মানে খুবই মানে প্র্যাকটিক্যাল লেভেলের ডে টু ডে ইংলিশ। সো সেই ইংলিশে যদি আপনি কমফোর্টেবল না হন, আহ, সেক্ষেত্রে মনে হয় যে আহ, এটা হাইস্ট 2-3 মাস সময় দেওয়াটাই বেটার। বেটার। রাইট। একটা ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু অনেক স্কিলড অলরেডি, মানে কারণ আমরা তো ছোটবেলা থেকে ইংলিশ পড়ে পড়ে ইউজ টু। তো অনেকে হচ্ছে ভয়ে আইএলটিএস দেয় না, মনে করে যে দিলে না জানি কি হবে, হ্যাঁ, মাইথড দেয় কিনা আমাকে এক্সাম সেন্টারে গেলে। বাট ডাজন্ট সিম, মানে এটা আসলে মানে যত খুশি ততবার দেওয়া যায়। সো আপনি হচ্ছে একবার যদি ভালো না হয় তাহলে 1 মাস পরে আবার দিবেন, ইটস ফাইন। রাইট। হ্যাঁ, সেটাই। তো দেখা গেল যে আমি তখন ফার্স্ট মোটিভেটেড হই আর কি, আমার ফ্রেন্ড যখন আমাকে জিনিসগুলো এভাবে এক্সপ্লেন করে। তা আমি যেটা করি যে আমি সেকেন্ড সেমিস্টারের পরে হচ্ছে ভার্সিটি শর্ট লিস্টেড করা স্টার্ট করি। তো আমার টার্গেট ছিল ইউএসএ, আমি হচ্ছে ইউএসএ বেসড চিন্তা ভাবনা করছি, আদার্স ইউরোপ বা অন্যান্য দেশ আমি ওইভাবে চিন্তা করি নাই। এটা করার মেন রিজন ছিল কারণ আমাদের পাবলিক হেলথ ফিল্ডে যারা আছেন, পিএইচডি তে যারা যায় সবাই অ্যাকচুয়ালি ফুল ফান্ড নিয়ে যায়। আর পাবলিক হেলথ ফিল্ডের জন্য ইউএসএ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ। ঠিক আছে? কারণ এখানে হচ্ছে আপনার সিডিসি বলেন, তারপর হচ্ছে আপনার এনআইএইচ বলেন, সবকিছু কিন্তু হচ্ছে ইউএসএ তে। সো আমাদের মেনলি পাবলিক হেলথের মেজর মেজরিটি অফ দ্য ফান্ডিংস কিন্তু ইউএসএ গভর্নমেন্ট অথবা ইউএসএ যে রিসার্চ বেসড অর্গানাইজেশন গুলো আছে তাদের থেকে আসে। সো এই জন্য হচ্ছে আমি ইউএসএ চুজ করি। এখানে একটা কথা বলে রাখা উচিত যে মানে ইউএসএ তে মানে ফান্ডেড পিএইচডির কথা যেহেতু আসছে, ধরো পাবলিক হেলথে তো অবভিয়াসলি, বাট তুমি যে কোনো ফিল্ডের কথা তুমি যদি চিন্তা করো, ইউএসএ তে নাম্বার অফ ইউনিভার্সিটির সংখ্যা মোস্ট প্রবাবলি মানে প্রপার ইউনিভার্সিটির সংখ্যা মোস্ট প্রবাবলি 3,000-এর উপরে। এবং ইউএসএ তে তোমার ওদের গভর্নমেন্ট ফান্ডিং, ডিফেন্স ফান্ডিং, তারপর হচ্ছে বিভিন্ন ওদের যে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিপার্টমেন্ট হুম, অফ হেলথ, তারপর হচ্ছে তোমার এনএসএফ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, তারপর হচ্ছে তোমার ন্যাশনাল ল্যাবস, এত এত ওদের অর্গানাইজেশন আছে। সেখানে অ্যাট এ টাইম যে পরিমাণ রিসার্চ পিএইচডি পজিশনস ওপেন থাকে, আম, হুম, সারা পৃথিবীতে মনে হয় এত পজিশনস ওপেন থাকে না, ফান্ডেড ফান্ডেড exactly. অপরচুনিটির কথা আমি বলতেছি। মানে আমরা হুম, ইউএসএ কে অনেক সময় আমরা চিন্তা করি যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব সেম। এটা সেম না। ইউএসএ এর ইন টার্মস অফ তোমার ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি, ইউএসএ ডেফিনেটলি ওদের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি কেপাবল, এবং এই জন্য কি হয় যে ওরা ফান্ড বেশি দিতে পারে, অনেক বেশি ফান্ড দিতে পারে, ফুল ফান্ড দিতে পারে, যেটা কিনা right. অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তারা চাইলেও দিতে পারবে না, কারণ তাদের নিজেদেরই অনেক শর্ট কামিংস আছে when it comes to ওদের ইকোনমি, ওদের অনেক শর্ট কামিংস আছে। তো এই জন্য ইউএসএ Right. যদিও একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, আইএলটিএস দিতে হয়, জিআরই দিতে হুম, হয় হুম, অনেক হুম। সময়,
বাট কেউ যদি ফান্ডেড পজিশনের কথা চিন্তা করে তাহলে ইউএসএ তার জন্য বেস্ট। মানে তার জন্য আসলে কি মানে পসিবিলিটিটা বেড়ে যায়, তাই না? তোমার ধরো রাইট। একটা জায়গায় অপরচুনিটিস আছে তোমার 100টা, অস্ট্রেলিয়াতে অপরচুনিটিস আছে 100টা, তো ওরা কি করবে, 1000 জন অ্যাপ্লাই করলে সেখান থেকে হচ্ছে 100 জনকে বাছাই করবে, তার মানে তুমি বাদ করতে পারো। বাট ইউএসএ তে তুমি যদি তো সার্টেন এই যে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করো, দেখা যাবে এখানে পজিশন ওপেনই আছে তোমার ধরো 500, রাইট? তো হুম তার হুম। মানে কি তোমার চান্স হওয়ার পসিবিলিটি বেশি। অনেক বেশি। রাইট। আর হ্যাঁ ভাইয়া ঠিক কথা বলেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ভার্সিটিতে যে প্রফেসরের আন্ডারে হচ্ছে আমরা কাজ করব না কেন, কারণ পিএইচডি তো অবশ্যই আপনাকে সুপারভাইজার ম্যানেজ করে আসতে হবে। এক্স্যাক্টলি। তো ইউএসএ তে অ্যাকচুয়ালি এত পরিমাণে রিসার্চ বেসড ফান্ডিং গুলা হয় যে প্রফেসররা যখন গ্র্যান্ট পায় তখনই তো সে হচ্ছে আপনাকে মানে অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট অর অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আপনাকে হ্যাঁ, নিয়োগ দিতে পারবে। সো এক্স্যাক্টলি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অন্যান্য দেশে এই অপরচুনিটিগুলো এত বেশি থাকে না। এত বেশি কারণ থাকে। গ্র্যান্ট, রাইট, গ্র্যান্ট ম্যানেজ করাটা অন্যান্য দেশের জন্য যতটা না ডিফিকাল্ট, ইউএস এর জন্য অতটা ইজি। কারণ ইউএসএ তে মানে অনেক ধরনের রিসার্চ অর্গানাইজেশন আছে এবং ফান্ড দেওয়ার মতো অনেক স্পন্সর কিন্তু অলরেডি বসে আছে। অলরেডি বসে আছে, মানে বসে আছে। ওরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমি ডেফিনেটলি, এবং ওরা আর&ডি তে এত পরিমাণ ওদের রিসার্চ বাজেট, আর&ডি বাজেট অনেক বেশি। সো এই হুম হুম। টাকা ওরা কোথায় মানে কিভাবে খরচ করবে, তাই না? রাইট। হুম হুম। তো এটা আর কি। তো তখন হচ্ছে আমি ইউনিভার্সিটি শর্ট লিস্টেড করে দেন হচ্ছে আমার রিসার্চ ইন্টারেস্ট তখন থাকতে আমি অ্যাকচুয়ালি মেন্টাল অ্যান্ড বিহেভিওরাল হেলথ, এটা হচ্ছে আমার রিসার্চ এরিয়া। এই এরিয়াতে হচ্ছে আমার কাজ করার ইচ্ছা গ্রো করে। ইভেন আমার থিসিসও হচ্ছে এই মেন্টাল হেলথ রিলেটেডই। তো আমি হচ্ছে ওইভাবে ভার্সিটি শর্টলিস্টেড করে মানে প্রফেসরদেরকে নক দেয়া স্টার্ট করি। ঠিক আছে, এর মধ্যে আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখতাম যে কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। সো এই ক্ষেত্রে যারা হচ্ছে আহ, এই পডকাস্টটা পরবর্তীতে দেখবে বা দেখছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে নেক্সট স্টপ ইউএসএ নামে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ইভেন আপনি একটা ওয়েবসাইটও পাবেন nextstop.usa নামে। তো এখানে হচ্ছে আপনি ইউএস এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয় তারা হচ্ছে খুব সুন্দরভাবে ডিটেলসে ইভেন মানে এক্সাম্পল সহকারে সবকিছু ওইখানে দেয়া আছে। সো যারা হচ্ছে ইউএসএ তে পড়তে ইন্টারেস্টেড, বিশেষ করে ফান্ডিং নিয়ে অথবা স্কলারশিপ নিয়ে, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা ওই গ্রুপটাতে একটু গিয়ে দেখে আসবেন। সো আপনাদের হচ্ছে বেসিকটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে হ্যাঁ, আপনি। ওটা মানে একদম ফার্স্টে ওইখানে বেশ কিছু পিডিএফ ফাইল আছে সেখানে। রাইট। তোমার মনে হয় 10-12 বছর আগের মানে ওই ফাইলগুলো আমি যখন পড়ছি তখন মনে হয়েছে যে এগুলো আপ টু ডেট না আর কি। যেসব ভাইয়ারা ওগুলো লিখছেন তারা এখন হয়তো বা অনেক সিনিয়র হয়ে গেছেন, তারা তাদের সিনিয়র হয়ে এক্সপিরিয়েন্স গেছেন। শেয়ার করছে। তো হ্যাঁ বাট ওগুলা যদি দিয়ে কেউ যদি স্টার্ট করে সে আসলে ইনিশিয়াল আইডিয়াটা পাবে আর কি, একটা ভালো রাইট। idea পাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো ওইটাই আর কি, আমি সুপারভাইজার নক দেওয়া শুরু করি। তো দেখা যায় যে প্রায় 150 থেকে 200 জন প্রফেসরকে আমি ইমেল করি। তার মধ্যে আমি আহ 18 থেকে 20টা আমি রেসপন্স পাই আর কি। আঠারো এটা থেকে খুবই বিশটা কমন একটা রেসপন্স পাই। ব্যাপার, সেটা হচ্ছে যে প্রফেসরকে যখন ইমেল করা হয়, প্রফেসর এটা ফার্স্ট অফ অল এখানে বুঝতে হবে যে আহ, কোন কোন প্রফেসরের কাছে ফান্ড এই মুহূর্তে এই সেমিস্টার অ্যাভেলেবল আছে এটা তো আমরা জানি না, বাংলাদেশে বসে তো আমাদের পক্ষে জানা পসিবল না, তাই না? রাইট। যাদের 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 ফান্ড আছে তারাই রিপ্লাই দিবে, আদারওয়াইজ দেখা যাবে যে তারা রেসপন্ডই করবে না। সো তুমি হ্যাঁ যেরকম 150 থেকে 200 ইমেল করছো এবং রিপ্লাই পাইছো 20টা, সো তার মানে 10% তুমি হচ্ছে রিপ্লাই পাইছো, হুইচ ইজ ভেরি কমন। মানে এটা এটা খুবই কমন। এবং কেউ যদি একটা ইমেল করে একটা ইমেলের রিপ্লাই না পেয়ে বসে থাকে, না ইউএসএ তে ফান্ড নাই, ব্যাপারটা এরকম না। হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে লেগে থাকতে হবে এবং কারণ। লিস্ট করতে হ্যাঁ। হবে যে তোমার ফিল্ডে কজন প্রফেসর, তুমি যেরকম 200 জনকে ইমেল করছো, সো 200 জনকে তুমি যে এই যে লিস্ট করছো এটাও কিন্তু একটা টাস্ক, তাই না? টাস্ক, রাইট। তো দেখা যাচ্ছে যে এই 20টা ইমেলের মধ্যেও আপনার প্রায় 13টা ইমেল ছিল হচ্ছে আপনার একদম জেনারেল রিপ্লাই আর কি, যেটা জেনারেলাইজ নর্মালি। রিপ্লাই, জেনারিক রিপ্লাই যেটাকে হ্যাঁ, আমরা বলি আর কি, হ্যাঁ অ্যাপ্লাই করো যেটা ঠিক বলি আছে, আমি হচ্ছে অ্যাডমিশনে তুমি জাস্ট সেন্ট্রালি অ্যাপ্লাই করো, আমি দেখবো না। আমি দেখবো না, রাইট, এক্স্যাক্টলি। এটা জেনারিক রিপ্লাই। এইটাই। হ্যাঁ, এই টাইপের রিপ্লাই ছিল হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 13টা। হুম হুম। তো আর 7টা হচ্ছে আমি এমন রিপ্লাই পেয়েছি যেখানে হচ্ছে ধরেন
প্রফেসর হচ্ছে আরো কিছু আমার সম্পর্কে জানতে চেয়েছেন, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অথবা আমার রিসার্চ ফিল্ড সম্পর্কে আরো কিছু জানতে চেয়েছেন, এরকম কয়েকটা ছিল। আর কয়েকটা ছিল হচ্ছে তারা সরাসরি আমাকে স্কাইপি মিটিং এক্স্যাক্টলি, অথবা স্কাইপে মিটিং যদি ডাকে তার মানে সে তোমার প্রতি ইনিশিয়াল যে ইমপ্রেশন সেটা ভালো, এখন তোমাকে স্কাইপে হ্যাঁ, দেখতে চায় যে তুমি রিয়েল কিনা বা তোমার আসলেই তুমি যা যা বলছো সেগুলা কারেক্ট কিনা। কারেক্ট কিনা, রাইট। হ্যাঁ। তো এটা আর কি, তো এরকম আমি রিপ্লাই পেয়েছি। তো আমার ইমেইলের মধ্যে আমি অ্যাকচুয়ালি যে জিনিসগুলো মেনশন করেছি, প্রথমত হচ্ছে আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করেছি, তারপর আমি হচ্ছে বর্তমানে মাস্টার্সে আমার থিসিসটা কোন ফিল্ডে আমি কাজ করছি এটা আমি মেনশন করেছি, এবং আমার আগের যে এক্সপেরিয়েন্স, রিসার্চ যে এক্সপেরিয়েন্সগুলো, এগুলো অ্যাকচুয়ালি কোন ফিল্ডে, এবং আমি ভবিষ্যতে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমি নিয়ে কাজ করতে চাই। থাকে না যে ধরেন আপনি মেন্টাল হেলথ হচ্ছে আপনার রিসার্চ ফিল্ড, কিন্তু হুম হুম। মেন্টাল হেলথের ভিতরে তো অনেক কিছু আছে, অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ আছে, কনসেন্ট্রেশনটা শেয়ার করতে হয়, মানে কোন সাইকেলাইজেশন আছে, কনসেন্ট্রেশনে রাইট, হচ্ছে, কারণ রিসার্চ তো আর হচ্ছে পুরা পাবলিক হেলথ নিয়ে তো রিসার্চ হবে না। রিসার্চ পাবলিক হবে না, হেলথ তো বিশাল বড় একটা ফিল্ড, তাই না? ফিল্ড, সেটার হ্যাঁ, স্পেসিফিক একটা টপিক নিয়ে রিসার্চ হবে। একটা টপিক। এখন ওইটাই হচ্ছে আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিয়েছি। ইভেন আমি প্রফেসরদেরকে নক করার আগে আমি অবশ্যই তো তার রিসার্চ ইন্টারেস্ট কি সেটা তো আমি অবশ্যই দেখেছি। হুম হুম। এবং ইভেন কিছু কিছু প্রফেসর আমি এমনও পেয়েছি যে তাদের যখন হচ্ছে আমি ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের প্রোফাইল আমি ইভালুয়েট করেছি, ওইখানে কিন্তু মানে তাদের স্কিল, তারা তারা কোনো ফান্ডেড প্রজেক্টে এঙ্গেজ আছে কিনা, অথবা ইন ফিউচারে তারা কোনো ফান্ডেড প্রজেক্টে এঙ্গেজ হবে কিনা, এই জিনিসগুলো মানে কয়েকজন প্রফেসরের মেনশন করা ছিল। উনার হচ্ছে ভার্সিটির যে অফিসিয়াল মানে একটা সাইট থাকে আর কি, হ্যাঁ, একটা প্রফেসর ওয়েবসাইট থাকে, সাইট। সেখানে তার হচ্ছে হ্যাঁ, রিসার্চ টিমে কে কে আছে, তার আগের রিসার্চ কি, সে কয়টা পেটেন্ট বা কয়টা তার পেপার পেপার, রাইট, লেখা থাকে, বা সে কি কি গ্র্যান্ট পাইছে রিসেন্টলি, এগুলা লেখা থাকে। তো যদি এগুলো দেখা যায় লেখা থাকে। আবার অনেক সময় যে কোনো ইঞ্জিনিয়ারিং, লেটস সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ওয়েবসাইটে ঢোকার পর যদি দেখা যায় পোস্টারে কংগ্রাচুলেশনস দিস প্রফেসর ফর গেটিং দিস গ্র্যান্ট, রাইট, তার মানে হচ্ছে ওই প্রফেসরের অলরেডি ফান্ড আছে এবং আছে, তাকে নক করলে পসিবিলিটি আছে, সে তার ফিল আর হ্যাঁ, তোমার ফিল সামহাউ যদি ম্যাচ করে পসিবিলিটি আছে। পসিবিলিটি আছে যে তুমি রিপ্লাই পাবা। তো এটাও একটা ট্রিক্স আর কি ভাই, আমি বলবো যে প্রফেসরের প্রোফাইলটা হচ্ছে ভালো করে রিড করা, যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওইখানে হচ্ছে উনি কোন কোন ফিল্ডে কাজ করতে আগ্রহী, ইভেন বর্তমানে উনি কোনো ফান্ডেড প্রজেক্টে এঙ্গেজ আছে কিনা। সো এই জিনিসগুলো জানা কি, তো এটা যে একদম সব প্রফেসর স্পেসিফিক্যালি মেনশন করে প্রজেক্টের ব্যাপারটা আমি এটা বলবো না, আমি কয়েকজন প্রফেসরের ক্ষেত্রে দেখেছি আর কি যে ওইখানে মেনশন করা ছিল আর কি যে উনার বর্তমানে উনি কোন প্রজেক্টে এঙ্গেজ আছে। সো তারপরে হচ্ছে আমি আহ, দেখা যায় যে যেসব প্রফেসর আমাকে ইমেল করে আমার সম্পর্কে আরো জানতে চেয়েছে ওদেরকে হচ্ছে আমি ডিটেলসে আমার বিষয়গুলো শেয়ার করছি। ইভেন আমি নিজের থেকে তখন আস্ক করছি যে তুমি যদি আমার ব্যাপারে আরো কিছু জানতে চাও, অথবা যদি তোমার আমার রিসার্চ ইন্টারেস্ট অথবা টপিক নিয়ে যদি আরো ডিটেলস কিছু জানার থাকে, তাহলে হচ্ছে আমরা একটা ভিডিও কল অ্যারেঞ্জ করতে পারি। তো আমি এইভাবে হচ্ছে পরের ইমেল আমি এইভাবে ইমেল করেছি আর কি। জেনারিক রিপ্লাই যেগুলো পাইছো, রাইট? না, জেনারিক রিপ্লাই যেগুলো পাইছি ওগুলো তো বুঝছি যে ফান্ড নাই। ওই যে যেই এরপরে 20টার ভিতরে যেই 13টা হচ্ছে আমি মানে রিপ্লাই পাইছি, হুম হুম হুম। বুঝতে পারছেন, তো ওকে ওগুলোর ক্ষেত্রে আর কি। ওকে। ঠিক আছে, তো দেখা যায় যে এর মধ্যে আমি মোটামুটি 3-4টা জুম মিটিং এর মাধ্যমে আমি একটা, এটা তো ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ টাইপেরই, হুম হুম আপনার সম্পর্কে সবকিছু জানতে যাবে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করব যে যখন হচ্ছে আপনারা প্রফেসরদেরকে ইমেল করবেন তখন চেষ্টা করবেন যে আপনার একদম আপডেটেড সিভিটা হচ্ছে প্রোভাইড করার। এক্স্যাক্টলি। ঠিক আছে, সিভিটা অবশ্যই আপডেট করে দেন হচ্ছে আপনি ওই ইমেলে অ্যাটাচ করবেন। আর পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে হচ্ছে মানে আপনি যদি এর মধ্যে যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ফেলেন তাহলে বেটার যে আপনি স্কোরটাও শেয়ার করে দিলেন, আর হুম যদি হুম নাও দেন এটা অতটা মেটার করে না। ঠিক আছে, বাট অবশ্যই সিভিটা হচ্ছে ওইভাবে অর্গানাইজড করে হচ্ছে আপনার দিতে হবে, যাতে করে প্রফেসর আপনাকে জাজ করবে কিভাবে, সেটি ইনিশিয়ালি তো আপনার সিভি দেখবে যে আপনার এক্সপেরিয়েন্স কেমন। হুম ঠিক হুম। আছে, তারপরে তার যে রিসার্চ এরিয়া তার সাথে আপনার রিসার্চ এরিয়া অ্যালাইন করে কিনা, এই জিনিসগুলো তো সে তার মাধ্যমে জানতে পারবে। এরপরেই না সে তারপরে গিয়ে আপনার সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাইবে, বা আপনি রিসার্চার অ্যাকচুয়ালি কোন স্পেসিফিক ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে চাবে। সো ইনিশিয়ালি আপনাকে হচ্ছে ওইভাবে সব অর্গানাইজড ওয়েতে ইমেল করতে হবে, দেন হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে তারপর হচ্ছে আমি
স্কাইপে মিটিং, তারপর কয়েকজন প্রফেসরের সাথে জুম মিটিং হচ্ছে আমি এঙ্গেজ হই। ওইখানে হচ্ছে সাম কাইন্ড অফ ইন্টারভিউ টাইপেরই হয়। তারা অ্যাকচুয়ালি জাজ করার চেষ্টা করে যে আমি আমার সিভিতে যে পয়েন্টগুলো আমি মেনশন করেছি এগুলো হুম হুম সম্পর্কে আসলে আমার নলেজ আছে কিনা। এক্স্যাক্টলি, সাপোজ আমি ভেরিফাই করতে লিখলাম, চায়। রাইট, সাপোজ আমি লিখলাম যে আমার হচ্ছে ডেটা অ্যানালাইসিসের এক্সপিরিয়েন্স আছে, আমি এসপিএসএস স্টেটা আর এগুলো নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি কোবো টুলবক্স, তারপর গুগল ফর্ম, এগুলো হচ্ছে আমি ভালোভাবে ইউজ করতে পারি। সো এই জিনিসগুলো যখন আপনার সিভিতে মেনশন করা থাকবে তখন তারা আপনাকে বিভিন্ন টাস্ক দিবে। হুম হুম যেমন কিছু প্রফেসর সরাসরি হচ্ছে আমার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জিনিসগুলো জানতে চাইছে। তারপর হচ্ছে বিভিন্ন স্যাম্পল হচ্ছে আমাকে এরকম আপনার সামহাও তাদের স্ক্রিনের মধ্যে একটা প্রজেক্ট দেখালো যে আচ্ছা ঠিক আছে এইরকম একটা প্রজেক্টে আমি কাজ করতেছি, তো এখানে হচ্ছে এই ফাইন্ডিংস আমি পেয়েছি। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে তুমি এক্সপ্লেন করবা, বা হুম হুম এখানে অ্যাকচুয়ালি তুমি তোমার এন্ড থেকে তুমি কি বুঝতেছো, অথবা আমি এরকম একটা ডেটা অ্যানালাইসিস করে রেজাল্ট পাইছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি কিভাবে বের করছি, হুম এই হুম জিনিসটা হচ্ছে তুমি একটু আমাকে দেখাও। সো তারা এইভাবে জাজ করতেই পারে, হুম। ঠিক আছে। কারণ আপনি তো অলরেডি মেনশন করছেন যে আপনার সিভিতে আপনি এই জিনিসগুলো আপনি অলরেডি এক্সপার্টাইজ আছে আপনার। সো আমার ক্ষেত্রেও কয়েকজন প্রফেসর এরকমই করছিল, তো তাদেরকে হচ্ছে আমার এই জিনিসগুলো এক্সপ্লেন করা লাগছে যে ঠিক আছে স্যার, এই যে এটার মধ্যে এই ফাইন্ডিংস আমি এটা এইভাবে বুঝেছি, আমি ডেটা অ্যানালাইসিসটা এইভাবে করেছি, এই জিনিসগুলো আমার স্পেসিফিক ভাবে বলে দিতে হয়েছে। আচ্ছা। সো তারপরে হচ্ছে যেটা হয়েছে, যখন প্রফেসর আমার সাথে মোটামুটি কমিউনিকেট করে উনি স্যাটিসফাইড হয়েছেন কনভিন্সড হয়েছে। এবং হ্যাঁ মনে করেছেন যে না, উনার রিসার্চ ল্যাবে কাজ করার জন্য আমি ইলিজিবল, হুম তখনই হুম হচ্ছে উনি আমাকে এনকারেজ করছে যে ঠিক আছে তুমি হচ্ছে তোমার স্টেটমেন্ট অফ পারপাস যেটা, এটাতে হচ্ছে তুমি অবশ্যই একটা পোর্শনে আমার নাম তুমি মেনশন করতে পারো, ঠিক আছে। এতে করে কি হবে, অ্যাডমিশন কমিটি জানবে যে অলরেডি তোমার সাথে আমার একটা কমিউনিকেশন হয়েছে, তখন হচ্ছে তারা বাকিদের তুলনায় তোমাকে হচ্ছে একটু স্পেশাল ভাবে দেখবে, ঠিক আছে। অ্যাজ এ ম্যাটার এই অফ এই ফ্যাক্ট জিনিসটা- মানে এটা ফর্মাল একটা হুম, ব্যাপার, বাট তারা ডেফিনেটলি এডমিশন অফিসে কল দিবে, কল দিয়ে বলবে যে দিস ইজ লাইক, তো মানে যাকে হুম, সিলেক্ট করবে তার ব্যাপারে সে একটা কাইন্ড অফ লাইক একটা রেফারেন্স বা কাইন্ড অফ লাইক সে একটা ক্যাম্পেইন রাইট, মতো করে ফোন দিয়ে বলবে যে হ্যাঁ এটা আমার স্টুডেন্ট, মানে ওকে আমার হুম, ল্যাবে কাজ করতে চায়। সো ইফ এভরিথিং ইজ ওকে, লেটস সে তোমার রেজাল্ট, তারপর তোমার আর হুম, আদার্স ইংলিশ রিকোয়ারমেন্টস এন্ড অল দোজ, এগুলো যদি ঠিক থাকে, তার মানে হচ্ছে তোমার ওই ল্যাবে ফান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। পসিবিলিটি অনেক বেশি, রাইট। তো এটাই আর কি যে তখন ইভেন প্রফেসর মানে এতটাই ভালো ছিলেন যে উনি হচ্ছে আমার এসওপিটা অনেকটা নিজের মতো করে এডিটও করে দিয়েছেন। হুম হুম সো উনি যখন হচ্ছে আমার প্রতি ইন্টারেস্টেড হন তখন আমাকে ইনিশিয়ালি বলে যে তোমার এসওপিটা কি তুমি আমার সাথে শেয়ার করতে পারবা। তো যখন আমি শেয়ার করি তো তখন হচ্ছে উনি ওই এসওপিতেও কিছু কারেকশন দেয় হ্যাঁ যে এক্স্যাক্টলি, আমাদের মানে সে ভার্সিটি, অলরেডি ইমপ্রেসড এবং সে চায় যেমনি হোক তুমি আসো অ্যাজ সুন অ্যাজ পসিবল। রাইট। কারণ প্রত্যেকটা ভার্সিটির কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, অ্যাডমিশন কমিটি অ্যাকচুয়ালি জাজ করে যে একজন ক্যান্ডিডেটের এসওপি বলেন অথবা সিভি বলেন এগুলো তো ওই ক্রাইটেরিয়াগুলো আছে কিনা, হুম হুম থাকলে তারা ইনিশিয়ালি ওদেরকে পিক করে মানে আলাদা করে রাখে, ঠিক আছে। এক্স্যাক্টলি। তো আমার প্রফেসরও চাইছে যে ওই ক্রাইটেরিয়াগুলো আমার এসওপির মধ্যে যাতে ইনক্লুড থাকে, যাতে করে সহজে ওরা পিক করতে পারে, ঠিক আছে। তো আমি একদম আমার প্রফেসর যেভাবে সাজেশন দেয় আমি ওইভাবে আমার এসওপি রেডি করি, উনার নাম হচ্ছে আমি ইনক্লুড করে দেই, হুম হুম ঠিক আছে। দেন হচ্ছে আমি ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করি। তো এরকম আমি মোটামুটি 10টা ইউনিভার্সিটি শর্টলিস্টেড করি এবং যাদের প্রফেসরের সাথে আমার মোটামুটি মানে যোগাযোগ হয়, তো ওই রকম 10টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি। তার মধ্যে হচ্ছে ফাইনালি আমি 2টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই, আচ্ছা। ঠিক আছে। ফুললি ফান্ডেড অফার লেটার 2টা ইউনিভার্সিটি থেকে পাই। এছাড়াও আরো 6টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই, বাট ওগুলো হচ্ছে কয়েকটা পার্শিয়াল ফান্ডেড ছিল আর কয়েকটা হচ্ছে ধরেন কোনো ফান্ড ছিল না, মানে মানে ওগুলো হচ্ছে ইউনিভার্সিটি আমাকে অফার সেলফ ফান্ডে লেটার পাওয়া পড়াশোনা করতে মানে হবে। খুব বেশি সমস্যা না, মানে বেসিক্যালি তুমি যেটা 10টাতে অ্যাপ্লাই করছো তুমি হচ্ছে মনে হয় 8-9টা দিয়ে পেয়ে গেছো, লাইক চান্স রাইট, পাইছো, বাট ফান্ড রাইট, পাইছো হচ্ছে ফুল ফান্ড পাইছো 2টাতে, আর পার্শিয়াল হ্যাঁ, ফান্ড কিছু, আর বাকিগুলাতে হচ্ছে লাইক অফার লেটার হয়েছে বাট কোনো প্রফেসর হয়তো বা তোমার রিসার্চ ফিল্ডের সাথে মিলে না, বা তুমি হয়তো বা RAT এগুলা পাও নাই, রাইট। পাই নাই, হুম। রাইট, হ্যাঁ। তো এটা 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 ইয়া লাকের উপরও করার পর, ডিপেন্ড করে, গ্র্যান্ড অ্যাভেলেবল আছে কিনা ওই ডিপার্টমেন্টে ওই কনসেন্ট্রেশনে, ওইটার উপরও ডিপেন্ড করে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো দেখা যায় যে প্রথমে তো ইনিশিয়ালি তো আপনি
ধরেন আপনার প্রোফাইল ইভালুয়েট করে অ্যাডমিশন কমিটি একটা ডিসিশন আপনাকে জানাবে যে আপনি এক্স্যাক্টলি, ঠিক আছে একসেপ্টেড হয়েছেন নাকি আপনি ওরা আপনাকে ডিক্লাইন করে দিয়েছে ডিক্লাইন। এরকম। হ্যাঁ, ফার্স্টে এটা আসবে, তো অফার লেটার আসবে, তারপরে হচ্ছে যদি হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে একটা লেটার আসবে যে তুমি রাইট। ইয়ে পাইছো এবং তোমার হচ্ছে এত ফান্ডিং, হ্যাঁ, তোমার এই ফল ইনটেকের জন্য, স্প্রিং ইনটেকের জন্য টোটাল এত, রাইট। সো এটার একটা ইয়ে তো মেনশন থাকে। এক্স্যাক্টলি। তো এরকম 8টা ইউনিভার্সিটি থেকে আমি প্রথমে অফার লেটার পাই। তো অফার লেটার পাওয়া মানে তো আর ফান্ড পাও না, তো আমি ওয়েট করি। ঠিক আছে, এর মধ্যে আমি প্রফেসরদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করি, যারা হুম, হচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট শো করছে, ইভেন যারা মোটামুটি ইন্টারেস্টও শো করছে তাদের সাথে আমি কমিউনিকেশন করার ট্রাই করি। তো ফাইনালি অফার লেটার পাওয়ার কোনোটা হচ্ছে আপনার 20 দিন পরে, কোনোটা 1 মাস পরে, এরকম তাদের ডিসিশন জানাই দেয় যে আদৌ কি আমি মানে ফান্ড পেয়েছি কিনা। এক্স্যাক্টলি। তো এটাই আর কি প্রসেস আর কি, ইউজুয়ালি এরকমই হয়। তো এরকম 2টা ইউনিভার্সিটি থেকে আমি ফুল ফান্ডেড অফার লেটার পাই। তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট এলপাসো, ইউটিইপি এটাকে বলে আর কি শর্ট এল ফর্মে। পাসো টেক্সাসে, রাইট? রাইট, আচ্ছা। টেক্সাস। আর সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ সিনসিনাটি, যেটাতে আমি বর্তমানে আছি আর কি। তো এই 2টা থেকে আমি ফুল ফান্ডেড অফার লেটার পাই এবং ওইখানে সব সুন্দর করে মেনশন করা ছিল। তো এই এটা তো হচ্ছে মানে অফার লেটার পাওয়ার পরের স্টেপটা বললাম যে ফান্ডিংটা যে আমি পাইছি এটা কনফার্ম হয়েছে, কিন্তু এটার আগেও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাডমিশন কমিটির সাথে আপনার ইন্টারভিউ হবে। হুম, হুম, এটা হচ্ছে যখন হচ্ছে আপনি অফার লেটার পাবেন, তখন যারা হচ্ছে আপনাকে ফান্ড দিতে ইন্টারেস্টেড, হুম, যেসব ভার্সিটি, তারা ইনিশিয়ালি অ্যাডমিশন কমিটি, তারপর প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তারপর প্রোগ্রাম ডিরেক্টর আর হচ্ছে ডিপার্টমেন্ট ডিন, এই কয়েকজন মিলে আপনার হচ্ছে একটা ইন্টারভিউ নেয়। ঠিক আছে, ভাইভা টাইপের আর কি। হুম, হুম, তো ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে প্রসিডিউরটা ছিল এরকম যে প্রথমে হচ্ছে আমাকে অফার লেটার দেয় যেখানে বলে যে আমি অ্যাকসেপ্ট হয়েছি। তারপরে হচ্ছে তারা পরে 15 দিন পরে তারা আমাকে একটা ইমেল দিয়ে বলে যে তুমি ফুল ফান্ড পাবা কি পাবা না এটা ডিপেন্ড করবে হচ্ছে ভাইবার উপরে। হুম, হুম, অ্যাডমিশন কমিটিতে কারা কারা থাকবে এটা আমাকে একটা শর্ট লিস্টেড করে দেয় এবং বলে যে আহ, তোমার যে প্রোফাইল এটা সবই ঠিক আছে, সবকিছুই হচ্ছে আমাদের যেই সিলেকশন ক্রাইটেরিয়া এগুলোর সাথে ম্যাচ আপ করে। এখন ইন্টারভিউর উপর বেস করে আমরা হচ্ছে ফাইনাল ডিসিশনটা নিব যে আমরা তোমাকে ফুল ফান্ড প্রোভাইড করব কি করব না। তো আমি হচ্ছে এরকম একটা মেল পাই 15 দিন পরে। ঠিক আছে, এবং ওইখানে আমাকে মেনশন করে দিয়েছে কোন দিন হচ্ছে আমার অ্যাডমিশন কমিটির সাথে ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তো আমি প্রথমে ইউনিভার্সিটি অফ সিনসিনাটিটাই বলি। তো ইন্টারভিউয়ের দিন অ্যাজ ইউজুয়াল একদম মানে ফর্মাল ইন্টারভিউ, এমন না যে ইনফর্মাল। তো ওইখানে হচ্ছে আপনার মোটামুটি যাদের কথা বললাম সবাই জয়েন করলো। করার পরে ইউজুয়ালি এটাতে আসলে মেনলি যেটা হয় আমি একটা ট্রিক্স বলে দেই। মেনলি আপনার সিভি এসওপি তে আপনি যে জিনিসগুলো মেনশন করবেন এই রিলেটেড কোশ্চেনগুলোই আপনাকে করবে। করবে। ঠিক আছে, যে আর এটা তো এমন না যে অনেক লিঙ্ক দিয়ে একটা ইন্টারভিউ হবে, এটা ম্যাক্সিমাম আপনার হাফ এন আওয়ারের একটা ইন্টারভিউ হয় আর হুম, কি। হুম, তো তারা হচ্ছে আমাকে ওই জিনিসগুলো জিজ্ঞেস করে, আমার সিভি অ্যানালাইসিস করে যে তুমি হচ্ছে আচ্ছা এখানে এখানে তুমি কাজ করছো, এখানে মেইনলি তুমি কি কাজ করছো, ঠিক আছে, তোমার কি কি এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে, তারপর তারা অ্যাকচুয়ালি জাজ করবে যে আমি আসলে রিসার্চ সম্পর্কে আমার কেমন নলেজ আছে, বা আমি যে ফিল্ডে হচ্ছে ইন্টারেস্ট শো করেছি ওই ফিল্ড সম্পর্কে আমার কেমন নলেজ আছে। সো এই জিনিসগুলো জাজ করার পরে তারপর হচ্ছে ওরা অ্যাকচুয়ালি আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভাইবা যদি ভালো হয় বা ওদের হচ্ছে আপনার এক্সপ্রেশন দেখে আপনি তখন নিজেই বুঝে যাবেন যে আপনি অ্যাকচুয়ালি ফুল ফান্ড পাচ্ছেন কি পাচ্ছেন না। এমন না যে তাদের ডিসিশনের জন্য ওয়েট করতে হবে। এটা তো আমার ক্ষেত্রে মোস্টলি মনে হয় যে তোমার টি এর ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় বেশি হয় যে সেন্ট্রালি যখন অ্যাপ্লাই করা হয় তখন তোমার ডিপার্টমেন্টে একটা কমিটি গঠন করা হয় এবং সেখান হ্যাঁ, থেকে ওরা হচ্ছে সিলেক্ট করে যে ওকে টিএ ফান্ড দেওয়া যাবে কিনা যাবে না বা এরকম টাইপের, কারণ এক্স্যাক্টলি, তোমার হ্যাঁ, আর এ ফান্ডের ব্যাপারটা তো টোটালি, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আর এ ফান্ডের পুরার মানে হু হু ইজ কলিং দ্য শট, প্রফেসর, মানে পিআইজে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য ল্যাব, এবং তার আন্ডারে যদি গ্র্যান্ট থাকে সে যেটা বলে সেটাই, ডিপার্টমেন্ট সেটাই। এটার উপরে কথা বলবে না। বাট যদি এটা টিএ ফান্ডিং হয় আমার মনে হয় যে এই জিনিসটা একটু বেশি হয় যে ডিপার্টমেন্টের সবার মানে টিএ তো আসলে ডিপার্টমেন্টের বিভিন্ন টিচারদের টিএ হওয়া যায়, রাইট? সো ডিপার্টমেন্টের রাইট। সবাই যাতে মানে সেম পেজে থাকে এই জন্য হচ্ছে আমার মনে হয় যে ফর্মাল একটা
জুম মিটিং বা এরকম স্কাইপ মিটিং হয়, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ ভাইয়া, এটা ঠিক আছে। এটা এটা একটা পোর্শন। আর একটা পোর্শন হচ্ছে আমাদের পাবলিক হেলথ ফিল্ডে আপনার আরএশিপের জন্য ডিপার্টমেন্টাল ফান্ডিং থাকে কিছু আচ্ছা, কিছু ভার্সিটিতে। ওকে ওকে। যেমন আমার ভার্সিটিতে আরএশিপের জন্য ডিপার্টমেন্টাল ফান্ডিং আছে। হুম, ইনকেস যদি প্রফেসর যদি ধরেন উনি ওই ইয়ার যদি কোনো রিসার্চ গ্র্যান্ট না পান, সেক্ষেত্রে আপনার ফান্ডিংটা টোটালি আপনার ডিপার্টমেন্ট বিয়ার করবে। ঠিক আছে? এটা যে সব ভার্সিটিতে আমি এমন বলবো না। আপনি যে কথাটা মেনশন করেছেন, ম্যাক্সিমাম ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে এই প্রসিডিউরে হয় আর কি। হুম, ডিপার্টমেন্টাল ফান্ডিংটা ইউজুয়ালি টি এর জন্য হয়, বাট আরএশিপটা টোটালি প্রফেসরের মানে কি পরিমাণ গ্র্যান্ট উনি পাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে। বাট কিছু ভার্সিটি আছে যারা হচ্ছে আপনার আরএশিপটাও ডিপার্টমেন্ট ফান্ডিং এর আওতাভুক্ত আর কি। ফেলোশিপের তো তো সিমিলার প্রসিডিউর, তাই না? ফেলোশিপই তো মনে হয় হচ্ছে তোমার রাইট, ডিপার্টমেন্ট থেকে। ফেলোশিপ, হ্যাঁ, ফেলোশিপও ডিপার্টমেন্ট থেকেই। হুম, ফেলোশিপ টিয়ে এগুলো আর কি। তো আমার হচ্ছে ইন্টারভিউ, হয়তো ইন্টারভিউ দিয়ে আমি মোটামুটি মানে 90% শিওর হয়ে গিয়েছিলাম যে হুম, আমার হুম। আল্লাহর মতে হয়ে যাবে এখানে। তো ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে, রাইট? ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ সিনসিনাটি, সিনসিনাটি, এটা হচ্ছে ওহাইওতে, রাইট? রাইট, ওহাইওতে। তো আমার প্রোগ্রাম ছিল হচ্ছে হেলথ এডুকেশন, আর মেজর ছিল হচ্ছে হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন। তো এটাতে হচ্ছে আমি বর্তমানে পিএইচডি করছি আর কি। তো তারা হচ্ছে নর্মালি আপনার 1 উইকের মধ্যে এই ডিসিশন জানিয়ে ডিসিশন দেয় আর জানায় কি। দেবে, ওকে। ঠিক আছে? তো তো তোমার ওই তখন এল পাসো টেক্সাস চুজ না করে, ইউনিভার্সিটি অফ টেক্সাস এল পাসো চুজ না করে এই ইউনিভার্সিটি চয়েস করার কারণটা কি? এক্স্যাক্টলি আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছিলাম। ভালো হয়েছে আপনি মেনশন করে দিয়েছেন। তো ইউনিভার্সিটি অফ সিনসিনাটি তো গেল। ইউটিপিতে যেটা হয়েছে ওইখানেও হচ্ছে ওইখানে প্রসিডিওরটা একটু স্ট্রিক্ট আমার কাছে মনে হয়েছে আর কি। তো ওইখানে যেটা সেটা হচ্ছে যে আপনাকে একসেপ্ট করার পরে তারা 15 দিন পরে হচ্ছে আপনাকে আপনার রিসার্চ ফিল্ডের সাথে ম্যাচ করে এরকম একটা টপিকের উপরে আপনাকে ½ অ্যান আওয়ারের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে বলবে, হুম, যেখানে হুম, 20 মিনিটস হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন, আর 10 মিনিটস হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে। ঠিক আছে? ওকে। তো এটা হচ্ছে রেডি করার পরে তারপর হচ্ছে আমি যেটা করেছিলাম, এটা আমি প্রেজেন্ট করছি, কোশ্চেন অ্যান্সার সেশন হয়েছে, এগুলো দিলাম। এর পরের স্টেপে আবার 20 দিন পরে হচ্ছে তারা আপনার একটা ইন্টারভিউ নিবে। তো এখানে হচ্ছে এক্সট্রা একটা স্টেপ আছে আর কি, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্টেপ। তো ওকে। এটা ইউজুয়ালি ম্যাক্সিমাম ভার্সিটিতে এই স্টেপটা থাকে না। হুম, হুম, তো এটা হচ্ছে একটু রেয়ার আর কি। তো ওইখানেও সবগুলো স্টেপ পার করার পরে আমার ফান্ডিং হয়। কিন্তু ওইখানে প্রবলেম যেটা হয়েছে, আমি যে কারণে ইউনিভার্সিটি অফ সিনসিনাটি সিলেক্ট করছি, এটার মেজর কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে হচ্ছে আমার একদম মানে পিএইচডি কমপ্লিট করতে যত বছর লাগবে তত বছর হচ্ছে তারা আমাকে ফান্ডিং প্রোভাইড করবে। আচ্ছা। কিন্তু ইউটিপিতে হচ্ছে আপনি ইনিশিয়ালি 1 বছরের ফান্ডিং পাবেন। সবাই এরপর আপনার এক বছরই ফান্ডিং পায়, তারপরে প্রতি বছর হ্যাঁ, এটা রিনিউ হয়। হ্যাঁ, রাইট, আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনার রেজাল্ট, তারপরে আপনি কতটুকু আহ, আগের টার্মে আপনি কতটুকু আপনার সুপারভাইজারকে স্যাটিসফাই করতে পারছেন, উনি আপনার উপর কতটুকু স্যাটিসফাইড, এগুলোর উপর বেস করে তারপর হচ্ছে আপনাকে ফান্ডিং প্রোভাইড করবে। এক্স্যাক্টলি। স্যাটিসফাইড না থাকলে আপনাকে ফান্ডিং দিবে না। এই অথবা হাফ ইভেন এই ফান্ডিং কথাটা দিবে। মেনশন করা ছিল, অথবা হাফ ফান্ডিং দিবে, হুম, পার্শিয়াল ফান্ডিং দিবে, অথবা কোনো ফান্ডিং দিবে না। সো এই জন্য আমি আর রিস্ক নিতে চাই নাই আর কি। আমি চিন্তা করলাম যেহেতু এখানে আমার ফান্ডিংটা একদম কনফার্ম, হুম, হুম, বা যাই হোক না কেন, আমি হচ্ছে একদম যত ইউজুয়ালি 4 থেকে 6 বছর লাগে পিএইচডি করতে। সো এক্স্যাক্টলি। আমি এই টাইমের মধ্যে আমি ফান্ডিং পাচ্ছি। সো এজন্যই আর কি আমি ইউনিভার্সিটি অফ সিনসিনাটি সিলেক্ট করছি আর কি। ইউটিবিতে এই জন্য আমি আর সিলেক্ট করি নাই, যেহেতু ওইখানে 1 বছর পরে আমাকে মোটামুটি আবার নতুন সুপারভাইজার মানে খোঁজার জন্য একটু ইফোর্ট দিতে হবে। হুম, হুম। ঠিক আছে, মানে একটা এক্সট্রা স্ট্রেস নিতে হবে আর কি। এই জন্যই হচ্ছে আমি ইউসি সিলেক্ট করছি পরবর্তীতে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। তো এর মধ্যে হচ্ছে ওই যে যেটা বললাম যে যখন হচ্ছে আমি এমপিএইচ এর সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়, আমি হচ্ছে ওই 2টা সেমিস্টারের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করি। আচ্ছা। অ্যাপ্লাই করার পরে ইভেন অফার লেটার হচ্ছে আমি ওই 2টা সেমিস্টার রেজাল্টের উপর বেস করে পাই, আমার ব্যাচেলার আর হচ্ছে মাস্টার্সের 2টা অফার লেটার সেমিস্টারের পাই রেজাল্ট। কোন টাইমে পাও তুমি, কোন কোন মান্থে? অফার লেটার পাই হচ্ছে আমি আহ, মার্চের ফার্স্ট উইকে। আর ভিসার ইন্টারভিউ পাও কবে? মার্চে ভিসা ইন্টারভিউ হচ্ছে ইনিশিয়ালি পাইতে হচ্ছে জানুয়ারি 2025। তারপর পরে হচ্ছে ইমার্জেন্সিতে? ইয়ার যেটা, হ্যাঁ ইয়ার যেটা ওইটা করার পরে জুন 30-তে আমি পাই। আচ্ছা।
আর আমার ক্লাস স্টার্ট হওয়ার ডেট ছিল আপনার অগাস্ট 26। আচ্ছা, ওকে ঠিক ওকে। আছে। তো এর মধ্যে আর কি আমি এই যে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স তো হতেই থাকে, আর লিডারশিপের সাথে আমি এঙ্গেজ থাকি। পাশাপাশি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য যেমন আমি জিআরইর জন্য প্রিপারেশন স্টার্ট করি। আচ্ছা, এখানে একটা ভালো নিউজ, সেটা হচ্ছে যে জিআরইর জন্য আমি প্রিপারেশন স্টার্ট করি কারণ আমি ইনিশিয়ালি যে ভার্সিটিগুলো শর্ট লিস্টেড করি সবগুলোতে হচ্ছে আপনার জিআরই রিকোয়ার্ড ছিল। আচ্ছা ঠিক আছে। তো আমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করি মোটামুটি 3 মাস, 2 থেকে আড়াই মাসের একটা প্রিপারেশন নিয়ে ফেলি জিআরির জন্য। কিন্তু ফাইনালি যখন হচ্ছে আমি অ্যাপ্লাই করি, হুম ঠিক হুম আছে, তো তখন দেখা গেছে যে আপনার ওই ভার্সিটি গুলোতে মানে জিআরইটা হচ্ছে রিকোয়ার্ড আর ছিল না, নট মানে রিকমেন্ডেড ছিল। কিছু জায়গায় ছিল হচ্ছে রিকমেন্ডেড, কিছু জায়গায় ছিল হচ্ছে নট রিকোয়ার্ড। আচ্ছা। ঠিক আছে, এই টাইপের আর কি। মানে আলটিমেটলি আমার জিআরই এক্সাম আর দিতে হয় নাই আর কি। আমি জিআরই এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আর আমি ইভেন পাবলিক আইএলস হেলথে এক্সামও দেই তোমার নাই। জিআরই লাগে? হ্যাঁ, পাবলিক হেলথে জিআরই লাগে। কোভিডের টাইমটাতে অনেক ভার্সিটি জিআরই ওয়েব করছিল। কারণ আমি যতটুকু জানি তোমার এটা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে তোমার মাস্ট রিকোয়ারমেন্টস। হ্যাঁ, পাবলিক হেলথেও লাগে ভাই, বাট লাগে। সব ভার্সিটিতে লাগে যে তা না। ওকে। মানে আপনার টপ র্যাঙ্কড যে ইউনিভার্সিটি গুলো আছে হুম হুম। এগুলোতে লাগে আর কি। ইভেন এগুলোর মধ্যেও ম্যাক্সিমাম গুলোই কোভিডের টাইমে ওয়েব করা ছিল। এখন আপনার 2025 থেকে আবার ওগুলোতে আবার জিআরই রিকোয়ার্ড করে দিয়েছে আর কি। আচ্ছা। তো জিআরই আমার এক্সাম দেয়া লাগে নাই। মোটামুটি তারা হচ্ছে যেহেতু রিকমেন্ডেড বলছে, আর আমি আমার প্রফেসরের সাথেও কথা বলি, তো তারাও বললো যে না সমস্যা নেই, তোমার জিআরই দিতে হবে না। ঠিক হুম আছে, হুম। এরকম। আর আইএলস এক্সামও আমার ফর্চুনেটলি দিতে হয় নাই, যদিও আমি আইএলস এর জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমি ফাইনালি যে ভার্সিটিগুলো সিলেক্ট করি ওগুলোতে হয় আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারতেন, আচ্ছা অথবা আইএলস এর অল্টারনেটিভ হিসেবে টফেল অথবা ডুওলিঙ্গো হচ্ছে তারা একসেপ্ট করতেছিল। আচ্ছা। তো আমি এজন্য তাড়াহুড়া করে ওই ডুওলিঙ্গো এক্সামটা দিয়ে ফেলি ওকে। আর কি। আর ডুওলিঙ্গোটা তো কম্পারেটিভলি একটু ইজি, আচ্ছা। যেহেতু রিকোয়ারমেন্টে ডুওলিঙ্গো ছিল, সো এটা নিয়ে আর কোনো প্রবলেম হয় নাই। ডুওলিঙ্গো এক্সাম দিয়ে আমি কোয়ালিফাই করছি আর কি হ্যাঁ, ইংলিশ দেখতে হবে যে প্রফিসিয়েন্সি। যেসব ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে চাও তারা ডুওলিঙ্গো একসেপ্ট করতেছে কিনা রাইট। পিএইচডিটা। হ্যাঁ, এজন্য ওই তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রিকোয়ারমেন্ট সেকশনটা ভালো করে দেখতে হবে যে তারা অ্যাকচুয়ালি কোন কোন টেস্ট গুলো হচ্ছে অ্যালাউ করে, এটা আর কি। তো এভাবে হচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে মানে শর্ট টাইমের ভিতরে আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক কিছু হয়ে গেছে আর কি, কারণ আমি এই তারপরে প্রসিডিউর তোমার গুলো তোমার মোটামুটি। আসলে তুমি তো অনেক আগে থেকে ইউনিভার্সিটি থার্ড ইয়ার থেকেই তুমি রাইট। প্রিপারেশন নিচ্ছিলা, তুমি লিডারশিপ এক্সপিরিয়েন্স থেকে শুরু করে তুমি হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্সের জন্য তুমি অনেক আগে থেকেই তুমি প্রোঅ্যাক্টিভ ছিলা। এটা প্রোঅ্যাক্টিভ এটা ছিলাম। আসলে অনেক হেল্প করে। সো তুমি আসলে কোন সময় মানে তোমার কোন ইয়ারে তুমি চিন্তা করছো যে তুমি ইউএসএ তে আসবা হায়ার স্টাডিজ এর জন্য? আচ্ছা, আমি এটা চিন্তা করছি যখন হচ্ছে আহ, আমি মাত্র ব্যাচেলার কমপ্লিট করছি, ইন্টার্নশিপ আমার বাকি আছে। মানে আমি জাস্ট হচ্ছে একাডেমিক কোর্স কমপ্লিট করছি। তারপরে আমার মনে হলো আর কি, যখন হচ্ছে আমি দেখলাম যে রিসার্চের টুকিটাকি একটা নলেজ আমি অলরেডি গেদার করে হুম হুম ফেলছি, তারপর হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স গুলো নেয়াটা আমি তখনই প্রয়োজন বোধ করছি যখন আমি মনে করলাম যে না আমার হচ্ছে পিএইচডি পারপাসে আমার অ্যাকচুয়ালি বাইরে যাওয়া বাইরে উচিত। যাওয়া উচিত। ওকে। বা আমি হচ্ছে হ্যাঁ, তো তখন এই 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 জিনিসটা যখন আমার মাথায় আসছে তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে না তাহলে আমার আরো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো এগুলোতে আমার এঙ্গেজ হওয়া দরকার। জিজ্ঞেস করা দরকার। ওই পার্সপেক্টিভ থেকে তখন হচ্ছে আমি এই যে বিওয়াইএলসি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, এগুলোতে আমি এঙ্গেজ হই আর কি। হুম, বুঝতে পারছি। তো এই এই পুরো জার্নিটা আসলে আহ, আমার অ্যাকচুয়ালি কখনোই বাইরে আসার ইচ্ছা ছিল না। মানে কোভিড টাইমটার কারণে আমার মধ্যে এই ইন্টারেস্টটা গ্রো আপ হয়েছে আর কি। আচ্ছা। ঠিক আছে, কারণ তখন আমি যখন চিন্তা করলাম যে না রিসার্চ বেসড কিছু করতে হবে, সো আমি প্রথমে চিন্তা করলাম যে রিসার্চ তো আসলে মানে অনেক ব্রড একটা ফিল্ড। হুম হুম তো আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডেড, আমার সাথে কোন ফিল্ডটা অ্যাকচুয়ালি সরাসরি ম্যাচ করবে। হুম হুম সো ওই পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমি পাবলিক হেলথ আমার মাথায় প্রথম আসে। তো তারপরে হচ্ছে আমি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে যখন এঙ্গেজ হই তখন হচ্ছে তাদের থ্রুতে আমি জানতে পারি যে পিএইচডি বাইরের দেশে ফুললি ফান্ডেড পিএইচডি করা যায়। ঠিক আছে, তো যখন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পাবলিকেশন, রিসার্চ বেসড এক্সপেরিয়েন্স এগুলো থাকে তখন মানে ফান্ড ম্যানেজ করাটা অনেকটা ইজি হয়ে ইজি যায়। হয়ে যায়।
তারপর থেকে হচ্ছে আমি ডেডিকেটেডলি মানে এদিকে ফোকাস করে আমার যা যা রেডি করা দরকার আর কি, আমার ডকুমেন্টগুলো ওইভাবে প্রিপেয়ার করা স্টার্ট করি। গুড গুড। আচ্ছা, থ্যাংক ইউ তোমার এই ফান জার্নি শেয়ার করার জন্য। আর থ্যাংক ইউ। আর হচ্ছে তোমার মানে পাবলিক হেলথে কিন্তু ভালো ইন্টারেস্ট আমি পাচ্ছি পেজে, যে অনেকেই চাচ্ছে যে পাবলিক হেলথে কিভাবে করা যায়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আছে রিলেটেড ফিল্ডে। আমার নিজেও জানা ছিল না যে পাবলিক হেলথে ইউএসএ এত ভালো অপরচুনিটিস আছে। সো থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আম, আর এরপর তুমি ফিনিশিং এ অডিয়েন্সের জন্য কিছু বলবা? হ্যাঁ, ডেফিনেটলি। যারা এত লং টাইম ধরে লাইভটা দেখছেন বা শুনছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তো জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো আসলে পাবলিক হেলথ ফিল্ড হচ্ছে অনেক ব্রড ফিল্ড। এমন না যে আপনার পাবলিক হেলথে ব্যাচেলর থাকলেই আপনি আহ, মানে মাস্টার্স করতে পারবেন পাবলিক হেলথে, অথবা হুম পাবলিক হেলথে পিএইচডি করতে পারবেন, বিষয়টা এমন না। আপনি হেলথ রিলেটেড যে কোনো ফিল্ড থেকে হচ্ছে পাবলিক হেলথে মুভ করতে পারবেন। ইভেন আপনি আর্টসের একটা ফিল্ড থেকেও ইজিলি পাবলিক হেলথে মুভ করতে পারবেন, সেটা হচ্ছে সোসিওলজি। হুম হুম। সোসিওলজির সাথে পাবলিক হেলথটা কিন্তু অনেকটাই কানেক্টেড। ঠিক আছে? তো ওদের যারা ওদের হচ্ছে সোশিওলজির তো একটা ইয়ে আছে, ওই যে ক্লিনিক্যাল হেলথ না কি যেন একটা ফিল্ড আছে। রাইট, ক্লিনিক্যাল ট্রায়াল ফিল্ড আছে, ক্লিনিক্যাল হেলথ রিলেটেড ফিল্ড হ্যাঁ হ্যাঁ। আছে, তারপর ওদের কমিউনিটি বেসড বিভিন্ন রিসার্চ ফিল্ড আছে। মানে সোশ্যাল সায়েন্সটা আসলে ভাইয়া পাবলিক হেলথের সাথে মানে কি বলবো, আপ টু 60% কানেক্টেড, আচ্ছা। আমি যেটা বলবো। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে কমিউনিটি বেসড রিসার্চ করি। আর সোশ্যাল সায়েন্সটাই তো হচ্ছে মানে সোশিওলজি জিনিসটাই তো হচ্ছে কমিউনিটির সাথে রিলেটেড। হুম হুম। সো ওরাও হচ্ছে কমিউনিটি নিয়ে কাজ করে। ইভেন পাবলিক হেলথে যারা জব করে তাদের একটা পোর্শনও কমিউনিটি নিয়ে কাজ করে। সো এই দুইটাকে কানেক্ট করে আপনি ইজিলি হচ্ছে পরবর্তীতে পাবলিক হেলথে পিএইচডি করতে পারবেন। ঠিক আছে? ইভেন আমার পরিচিত, ইনফ্যাক্ট এখানে আমার কয়েকজন ফ্রেন্ড আছে বর্তমানে আমি যেখানে পিএইচডি করছি, তারা কিন্তু ব্যাচেলার সোসিওলজিতে করছে। ইভেন আমার প্রফেসরও, আমি যার আন্ডারে বর্তমানে আছি, আচ্ছা উনার ব্যাচেলার ছিল হচ্ছে সোসিওলজিতে। পরবর্তীতে হচ্ছে উনি পাবলিক হেলথে মাস্টার্স করে এবং তারপর পিএইচডি করে পাবলিক হেলথে। সো মানে ইন্টারকানেক্টেড করা যায় আর কি। আচ্ছা। তো এমন না যে আপনার হেলথ রিলেটেড ডিগ্রি হলে আপনি পাবলিক হেলথ করতে পারবেন, বিষয়টা এমন না। আপনি আর্টসের একটা সাবজেক্ট থেকেও ইজিলি পাবলিক হেলথে মুভ পাবলিক করতে হেলথে মুভ পারবেন। করা তো যায়। আমার সাজেশন থাকবে অডিয়েন্স যারা, তাদের জন্য আপনার হচ্ছে অবশ্যই আগে থেকেই প্ল্যানিং করা স্টার্ট করবেন। কারণ আপনি যত আগে থেকে প্ল্যানিং করবেন আপনার জন্য জিনিসগুলো অ্যারেঞ্জ করা ততটা ইজি হবে। আচ্ছা। কারণ এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এমন না যে আপনি আজকে ডিসিশন নিলেন যে আপনি বাইরে পিএইচডি করতে আসবেন অথবা মাস্টার্স করতে আসবেন, কালকেই আপনি চলে আসবেন, বিষয়টা এমন না। আপনাকে টাইম দিতে হবে। ওকে। ঠিক আছে? আপনাকে হচ্ছে আপনার যা যা নেসেসারি ডকুমেন্টস গুলো আছে, যেমন হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট ভালো করার দিকে ফোকাস করতে হবে। একাডেমিক রেজাল্ট যদি আপনার সামহাও যদি মিডিয়াম অথবা অত ভালো নাও থাকে, আপনি চেষ্টা করবেন আদার্স এরিয়াগুলো দিয়ে এই জিনিসটা কাভার করতে। হুম যেমন হুম। আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়ানোর দিকে নজর দিতে পারেন। তারপর আপনি চেষ্টা করবেন তখন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা কিভাবে হচ্ছে হাই রাখা যায়, হুম হুম। যাতে করে আপনি মোটামুটি ব্যালেন্স করে ফেলতে পারেন। আচ্ছা। একটা জিনিসে আপনার লেকিংস থাকলেও আরেকটা জিনিস দিয়ে যাতে এটা আপনি কাভার করে কভার ফেলতে করা পারেন। যায়। রাইট। তো ওইভাবে হচ্ছে আপনাকে আগাতে হবে আর কি। আর হলিস্টিক মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনটাকে সবসময় হলিস্টিক অ্যাপ্রোচ বলে। হলিস্টিক অ্যাপ্রোচ অ্যাজ ইন এক্স্যাক্টলি। মানে সব সাইড থেকেই হচ্ছে প্রফেশন হইতে হবে একটু একটু করে। মানে যেমন একজন রিসার্চার হিসেবে খুবই ভালো, রেজাল্ট ভালো না, সেক্ষেত্রে হয়তো বা তাকে একটু স্ট্রাগল করা লাগতে পারে, বাট এমন না যে সে ফান পাবে না। আমি এমন অনেক মানুষকে চিনি যে 2.75 সিজিপিএ নিয়েও তারা খুবই ভালো রিসার্চার, খুবই ভালো রিসার্চার, এবং তারা ইউএসএ তে আসছে, পিএইচডি কমপ্লিট করছে, এবং 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 তারা এখন টপ কোম্পানিতে জব করতেছে, এরকম অনেক মানুষ আছে। এক্স্যাক্টলি। তো এটাই আর কি, মানে সাজেশন থাকবে যে একটা দিক যদি আপনার মানে আপনার এক্সপেকটেশনের চেয়ে কম থাকে, তাহলে আপনি অন্য আরেকটা দিক অন্য দিয়ে ওটা আরেকটা দিক কাভার দিয়ে করার সেটা ট্রাই কাভার আপ করবেন। করা যাবে। হুম। ট্রু। আর পাশাপাশি অবশ্যই যেহেতু আপনি, আমি সাজেস্ট করব যারা রিসার্চ বেসড মাস্টার্স করবেন অথবা ইউএসএ তে পিএইচডি করতে ইন্টারেস্টেড, তাদের জন্য সাজেশন থাকবে অবশ্যই আপনি এখন থাকতে রিসার্চ বেসড এক্সপিরিয়েন্স গেদার করার। ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনাকে বাকি 10 জনের চেয়ে এগিয়ে রাখবে। হুম আপনি ইনিশিয়ালি বিভিন্ন কোর্স করতে পারেন, যেমন আমি কয়েকটার কথা বললাম। ঠিক আছে? বেসিকটা ডেভেলপ করে তারপর হচ্ছে আপনি পাবলিকেশনের দিকে মনোযোগ দিতে পারেন।
আর বাংলাদেশে তো এমন না যে আপনার পাবলিকেশন করাটা অনেক ডিফিকাল্ট। ইভেন আপনার ইন্টারন্যাশনাল জার্নালগুলো আপনার হচ্ছে বিভিন্ন ওয়েভার দিয়ে থাকে। আপনাকে ইভেন আর্টিকেল প্রসেসিং ফিও দিতে হবে না, যেটা কিন্তু বাইরের দেশে যারা আছে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু প্রসেসিং ফি দিয়ে তারপর হচ্ছে আপনার পাবলিকেশন করতে হয়, হ্যাঁ, মানে জার্নালে সাবমিট করতে হয়। দেন হচ্ছে জার্নাল যদি মনে করে যে হ্যাঁ ওই মেনুস্ক্রিপ্টটা পাবলিকেবল, তখন হচ্ছে তারা ওইটা পাবলিশ করে। কিন্তু তোমার তোমার আপনাকে এক্স্যাক্টলি তোমার জাস্ট স্পেসিফিকলি কোশ্চেন আর কি, তোমার পেপার ছিল? হুম, তোমার পিএইচডি অ্যাকসেপ্টেন্সের আগে তোমার পেপার ছিল? হ্যাঁ আমার হচ্ছে 2টা পেপার ছিল অলরেডি পাবলিশড, আর 4টা পেপার হচ্ছে আমার আন্ডার রিভিউ অবস্থায় ছিল ওটা কি যখন হচ্ছে আমি তোমার দুইটা পিএইচডি পেপার অ্যাপ্লাই যে করি। পাবলিশ, তোমার ইয়ে ছিল, পাবলিশ ছিল, এটা কি কনফারেন্স নাকি জার্নাল? না, 2টাই জার্নাল। দুইটাই জার্নাল, আচ্ছা। আর তুমি কি ওগুলাতে ফার্স্ট অথর ছিলা? একটাতে আমি ফার্স্ট অথর ছিলাম, আচ্ছা। আর আরেকটাতে আমি কো অথর ছিলাম। আর ওই বাকি চারটা যেগুলা, ওগুলা যেগুলা তোমার রিভিউতে ছিল, ওগুলা তুমি সিভিতে উল্লেখ করছিলা বা যেগুলা? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আরেকটা হুম ট্রিক্স। অবশ্যই আপনি ইভেন এমন না যে ধরেন একটা মেনুস্ক্রিপ্ট আপনি জার্নালে সাবমিট করছেন, হুম হুম ওইটা আন্ডার রিভিউতে আছে, ওটাতে আপনি ডেফিনেটলি মেনশন করবেনই হুম হুম যে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে রিসার্চ টাইটেল, এটা হচ্ছে ব্র্যাকেটে লিখবেন যে আন্ডার রিভিউ অবস্থায় আছে। ইভেন আপনি ধরেন আহ, কোনো একটা মেনুস্ক্রিপ্ট নিয়ে অলরেডি আপনি কাজ করছেন, হুম ওই জিনিসটাও আপনি সিভিতে চাইলে ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে আপনি রেডি ফর সাবমিশন দিয়ে এটা ইনক্লুড করতে, যেমন হুম আমি করছি। আমি ইভেন আমার ওই সময় 4টা পেপার আন্ডার রিভিউতে ছিল, আর 2টা পেপার হচ্ছে আমার রেডি ফর সাবমিশন ছিল, সো আমি সবগুলোই মেনশন করছি। হুম হুম আন্ডার রিভিউটা আমি আন্ডার রিভিউ লিখে দিছি, আর যেগুলো মানে অলরেডি আমি মানে সাবমিট করার জন্য প্রিপেয়ার করতেছি ওগুলো আমি রেডি ফর সাবমিশন লিখে আমি সিভিতে মেনশন করছি। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা দরকার। এই ও, জন্য আমি বলতেছিলাম যে যারা হচ্ছে পাবলিক হেলথে মাস্টার্স করে বাংলাদেশে, ওদের তো আলটিমেটলি তো আপনার একটা থিসিস তো আপনার করতেই হবে। হুম হুম সো ওই জিনিসটা হচ্ছে তখন হচ্ছে আপনি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চ প্রজেক্ট হিসেবে আপনি মেনশন করতে পারেন। এক্স্যাক্টলি। ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাটলিস্ট আপনার পাবলিকেশন না থাকলেও প্রফেসর যাতে অ্যাটলিস্ট বুঝা যায় না আপনার মোটামুটি, যেহেতু একটা প্রজেক্টে আপনি অলরেডি কাজ করতেছেন অথবা অলরেডি করে ফেলছেন, সো আপনার কিছুটা হলেও রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, আপনাকে মোটামুটি একটু পুশ আপ করলে আপনি জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। নিজেকে ঠিক যতভাবে আছে, হাইলাইট করা যায় এই জন্য লাইক হাইলাইট রেডি করা ফর যায়। সাবমিশন পেপারও কিন্তু উল্লেখ করা যায়, যাতে প্রফেসর কোনো সে যদি এমন হতে পারে যে রেডি ফর সাবমিশন যে পেপারটা সেটা হয়তো বা তার নেক্সট প্রজেক্টের সাথে একদম পারফেক্টলি মিলে যায়, তখন সে কয়েকটা কোশ্চেন করবে এবং ওগুলা যদি স্যাটিসফ্যাক্টরি আনসার পায় তার মানে কিন্তু সে পজিটিভলি জিনিসটাকে নেবে। এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। ভবিষ্যতে আমরা আরো পডকাস্ট করব, স্পেসিফিক আরো টপিক নিয়ে, স্পেশালি তুমি যেহেতু পিএইচডি করতেছো, তোমার পিএইচডি জার্নি নিয়েও আমরা পডকাস্ট করব। সো থ্যাংক ইউ আসার জন্য। আম, ভবিষ্যতে আরো কথা হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধন্যবাদ আমাকে আবারও ইনভাইট করার জন্য। এবং আসলে আপনি যে ইনিশিয়েটিভটা নিয়ে আগাচ্ছেন এটা অবশ্যই প্রশংসাযোগ্য, কারণ এইরকম থিঙ্কিং নিয়ে আসলে আমি কাউকে দেখি নাই আর কি ইভেন। কারণ আপনি একই সাথে F1 জার্নির পাশাপাশি ইউএস এর লাইফস্টাইল, তারপর বিভিন্ন জিনিস মানে নিয়ে হচ্ছে আপনি সরাসরি পডকাস্ট অথবা লাইভ শেয়ার করেন। সো এটা অ্যাকচুয়ালি যারা বর্তমানে আমাদের মতো স্টেজে আছে, ধরেন রিসেন্টলি মাত্র ইউএসএ তে আসছে, 3 মাস 4 মাস হয়েছে, তো তারা তো অ্যাকচুয়ালি অনেক কিছু জানে না। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে যেরকম হেল্পফুল হবে, পাশাপাশি যারা হচ্ছে ইন ফিউচার এডুকেশন পারপাসে ইউএসএ আসতে চান তাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ভাইয়া। এক্স্যাক্টলি, ওভার। আমারও এটা প্ল্যান। আর আসলে আর তোমরা আমার মনে হয় যে আসলে F1 জার্নি বা কিভাবে ফান পাইতে হয় এটা নিয়ে বলার জন্য আমার মনে হয় যে আমি কোয়ালিফাইড না এত বেশি, অ্যাজ দ্য মানে, এবং এট দ্য সেম টাইম আমি আসলে ইউটিউবেও এরকম কোনো আসলে মানুষজন দেখি না যারা ধরো, অনেকে বলে 10-15 মিনিটের মধ্যে কিভাবে কি করতে হবে বলে ফেলে, বাট আমার কাছে মনে হয় যে ওই পার্সনটা হয়তো বা তার স্পেসিফিক সিনারিও নিয়ে সে হয়তো বা শেয়ার করতেছে, দ্যাট ডাজন্ট মিন এটা তার আরেকজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো এটার জন্য আমার মনে হয় রাইট। যে যত বেশি মানুষ শেয়ার করতে পারে, অডিয়েন্স যত বেশি মানুষের এক্সপিরিয়েন্স জানতে পারে, তার জন্য তত বেশি সুবিধা হবে। 10-15 মিনিটের ভিডিও দিয়ে কেউ একজন ইউএসএ তে ফান্ড কিভাবে পেতে হয় সেটা বুঝে যাবে, জেনে যাবে, ইন্সপায়ার্ড হয়ে যাবে, এটা একটু হাইলি আনলাইকলি মনে হয়। যদিও আমি নিজে এই স্টেপগুলা পার করে আসছি সবগুলা, বাট এই জন্য আমার কাছে মনে হয় যে আই ক্যান জাজ যে ভিডিও যেগুলো আছে বা কন্টেন্ট যেগুলো আছে, আই ক্যান জাজ যেগুলো এনাফ না।
আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে মেন্টালিটি কিরকম থাকতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেকে নিজেকে অনেক ডাউট করে, সেলফ ডাউটটা অনেক বেশি থাকে। তো সেটার কারণে যেটা হয়, সে মনে করে আরে আমি কি ফান্ড পাবো, অ্যাপ্লাই করবো না, থাক। বাট যখন আমাদের সবার এক্সপিরিয়েন্সগুলো জানবে শুনবে, ও নিজেও সাহস পাবে যে না, ওই ভাইয়েরা যেহেতু পারতেছে আমিও পারবো, ওয়াই নট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সাইফ। আমরা ভবিষ্যতে হয়তো বা আরও পডকাস্ট করবো। আজকের মতো এখানেই থাকুক। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।